আমরা শুরু করি আজকের যে ক্লাস সেটা হচ্ছে আমরা আজকে শুরু করব এখানে এবং আমাদের এইটা আজকে শুরু হবে। আমরা তো বলেছিলাম যে গতদিন ফিচার সিলেকশন পর্যন্ত পড়েছিলাম, প্রসেসিং এবং ফিচার সিলেকশন এই দুটো দেখেছিলাম। আজকে এই চ্যাপ্টারটা দেখবো। আজকে মোটামুটি চ্যাপ্টার 9 এবং 10 এই দুটো চ্যাপ্টার দেখবো। এই দুইটা চ্যাপ্টার হচ্ছে আসলে আমাদের এইখানে, এই যে এই চ্যাপ্টারটা দেখছেন চ্যাপ্টার 11, এই চ্যাপ্টারে এসে ক্লাসিফিকেশন অ্যালগরিদম গুলা চেকিং শুরু হচ্ছে। তো তার আগে এই দুইটা চ্যাপ্টার আসলে কি, এই দুইটা চ্যাপ্টার হচ্ছে যে আমরা কিভাবে অ্যালগোরিদম গুলাকে রান করব, আমরা কিভাবে মেশিন লার্নিং এর অ্যালগোরিদম গুলাকে লার্ন করাতে পারি, অনেকগুলো অল্টারনেটিভ মেথড আছে, সেই সম্পর্কে কিছু ধারণা দেওয়া আছে এই চ্যাপ্টারটাই। এবং এইখানে মূলত এটা ডেটা সেটের বিষয়, যে আমরা যে ডেটা সেট নিয়ে কাজ করছিলাম, ওই যে পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেট বা যেটাই হোক না কেন, ডেটা সেটকে আমরা লার্ন করানোর সময় কিভাবে এটাকে ইউজ করব সেটার কিছু ভেরিয়েশন এখানে দেওয়া আছে। আর সেকেন্ড হচ্ছে এই চ্যাপ্টারটা আমরা রেজাল্টকে কতভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তারপরে রেজাল্ট গুলা মানে আমরা অ্যালগোরিদম গুলা দেখবো। তো যাই হোক, আমরা এইটা একটু শুরু করি। চ্যাপ্টার 9, ইভ্যালুয়েট দ্য পারফরমেন্স অফ মেশিন লার্নিং অ্যালগোরিদম উইথ রিস্যাম্পলিং। এইটা হচ্ছে যে, খেয়াল করেন আহ, কিভাবে দেখালে ভালো হয়। আচ্ছা, এটা একটা আছে, আরেকটা জিনিস দেখেন। আমরা ওই ব্লকটায় আসি, ওই ব্লকটা আসলে বুঝতে হবে। এইখানকার আমরা আসলে এই যে ডেটা সেট নিয়েছিলাম, এখানে তো আসলে ইমেজ আমরা নিচ্ছি না, আমরা আমাদের পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেট নিয়ে কাজ করছিলাম, তাই না? তো আমরা যদি একটু ডেটা সেটটা দেখি, আমরা যদি পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেটটা দেখি, এখানে আমরা তো কতদিন দেখছি যে এখানে আসলে 768টা রো আছে অ্যাপ্লিকেশন এবং 9টা কলাম আছে, 8টা ইনপুট একটা আউটপুট হিসেবে আমরা চিন্তা ভাবনা করেছি। তো সেই ডেটা সেটের উপরে আমরা কিভাবে অপারেশন চালাইতে পারি সেটা নিয়েই মূলত কথা। এবং এখানে দেখেন, এই যে আমরা তো এখানে ইমেজ নিয়ে কথাবার্তা বলেছি, আসলে তো এখানে ইমেজ নাই, আমরা এখানে নিউমেরিক্যাল ডেটা গুলো নিয়ে কিন্তু কাজ করেছি, তাই না? এখানে আমাদের নিউমেরিক্যাল ডেটার ডেটা সেট, তারপরে আমরা প্রিপজিশন করেছি, ফিচার এক্সট্রাকশন করেছি, এখন লার্নিং অ্যালগোরিদম চালাবো। তো লার্নিং অ্যালগোরিদম আছে 11 নাম্বার চ্যাপ্টারে, আমরা আজকে পড়বো 9 আর 10। এই দুইটা কি চ্যাপ্টার? এই দুইটা হচ্ছে আমরা অ্যালগোরিদমকে কত ভালোভাবে চালাইতে পারি এবং অ্যালগোরিদম গুলাকে রান করানোর সময় কোন কোন জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়েই মূলত চ্যাপ্টার 9 এবং 10। এবং প্রথমে যে চ্যাপ্টার 9টা আছে সেটা মূলত এইখানের বিষয়গুলা, যে আমরা যে ডেটা সেট নিয়ে কাজ করব সেই ডেটা সেটের কিভাবে আমরা লার্ন করব, আমরা কি পুরো ডেটা সেটকে লার্ন করিয়ে দেবো? এখানে যেমন দেখেন যে আমরা এইখানে 768টা অবজারভেশন আছে, আমরা সবগুলাকে লার্ন করিয়ে দিব, তাহলে টেস্ট করবো কি দিয়ে? এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট কিন্তু। তো এইখানে যে বিষয়টা থাকে সাধারণত, আমি একটু ছবি এঁকে বোঝাই, নাহলে বুঝতে কষ্ট হবে। দেখেন, আসলে এই জায়গাটায় যে ফিগারটা দেওয়া আছে, এটা কিন্তু একটা জেনারেল ব্লক ডায়াগ্রাম, যে আমরা একটা লার্নিং করবো তারপর টেস্টিং করবো। কিন্তু রিয়েলি যদি কাজ করতে যাই, ধরেন আপনি একটা মেশিন লার্নিং অ্যালগোরিদমের একটা টিমে কাজ করছেন, মেশিন লার্নিং এর একটা প্রজেক্ট। তো আপনি ওই প্রজেক্ট যদি ডেভেলপ করতে চান, আপনাকে কি করতে হবে আসলে? আপনাকে আপনার পিসিতে বসে, আপনার রুমে বসে আগে নিজের একটা সিস্টেম ডেভেলপ করতে হবে, মেশিন লার্নিং এর মডেল ডেভেলপ করতে হবে। করে ওই মডেলের ইফিসিয়েন্সি কত, এটা আপনি রুমে বসেই কিন্তু প্রথমে চেক করবেন। তারপরে চেক যখন কমপ্লিট হয়ে যাবে, আপনি যখন স্যাটিসফাইড হবেন যে না, এটা ইমপ্লিমেন্ট করার মতো হয়েছে, এইটা তখন হচ্ছে আপনার যেখানে ডিপ্লয় করার কথা, সেখানে আপনি ডিপ্লয় করবেন। এই তো। তো এখানে আমাদের যে ডেটা সেটটা আছে, ধরেন এখানে আমাদের পিমা ইন্ডিয়ান যে ডেটা সেটটা আছে, 768টা অবজারভেশন আছে। এখন ধরলাম আমি, সরি, ধরলাম আমি এইটা হচ্ছে আমার ফুল ডেটা সেট, এটা হলো 0768। ঠিক আছে, আমি একটু এখানে
মার্ক করলাম। আচ্ছা, এখানে এখানে শুরু আর এটা হলো শেষ। তাহলে এখন এই পুরো ডেটা সেটের সবগুলা নিয়ে আমরা যদি লার্ন করি, তাহলে টেস্ট করবো কি দিয়ে? এইটাই মূলত এই চ্যাপ্টারের থিম, যে আমরা কিভাবে কাজগুলো করতে পারি। নর্মালি আমরা কি করতে পারি? আমরা ধরেন একটা জেনারেল ট্রেন্ড আছে, সেটা হচ্ছে 2/3 দিয়ে আমরা লার্ন করি। মানে 2/3 মানে হচ্ছে এখানে ধরেন 66%, 66.66%, 2/3। আর টেস্ট করি হচ্ছে 33.33%, এটা দিয়ে টেস্ট করি। মানে এই ডেটা সেটের 3/2 দিয়ে লার্ন করব, বাকি 1 ভাগ দিয়ে টেস্ট করে ধরেন এফিসিয়েন্সি আসলে হচ্ছে আমার 85%। আমি যদি এই অ্যাকুরেসিতে স্যাটিসফাইড হই, তাহলে আমরা এটা ক্লিয়ার করবো যে না ঠিক আছে, আমরা হচ্ছে এটা এখন ডিপ্লয় করতে পারি। তারপরে এটা নিয়ে যে আপনি ডিপ্লয় করবেন। যেটা বলছিলাম যে ধরেন এটা একটা ফেস রিকগনিশন সিস্টেম, বা হচ্ছে আপনার এটা হলো একটা মেডিকেল ডেটা সেট, যেটা আমরা ডায়াবেটিকের টেস্ট করছি। কোন একজন পার্সন আসলে আমরা এই ডেটা সেটের সাথে চেক করে যেন বলতে পারি। তো সেইটার আমার হচ্ছে ট্রেনিংটা হবে এই 2/3 উপরে, আর টেস্টিংটা হবে এই বাকি অংশের উপরে। দিয়ে এই এফিসিয়েন্সি যদি স্যাটিসফাইড হয়, তাহলে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে দেবো। ঠিক আছে? তো এখন কথা হলো যে এইটা হলো ট্রেনিং পার্ট। ট্রেনিং পার্ট অফ ডেটা সেট, আর এটা হলো টেস্টিং পার্ট। এটা কি বোঝা গেল? এটা নিয়ে কোনো কোনো কনফিউশন আছে কারো? এখন কথা হলো যে ধরেন যে আমরা এটা এই ডেটা সেট নিয়েই কাজ করছি। এখানকার যদি 2/3 হয়, 2/3 মানে কত? 768-র এই এত পার্সেন্ট কত হয়? 768 কত? 768টা আছে না বেশি কম আছে দেখে নি? স্যার 700, 512টা। 512টা। তাহলে এইখানে হচ্ছে কতগুলা স্যাম্পল? 512 স্যাম্পল। 512 স্যাম্পল দিয়ে আমরা টেস্ট ট্রেনিং করব। আর বাকি কত? 33% কত হয় বলেন? কত স্যাম্পল? 200 কত? স্যার 256। 256। 256 স্যাম্পল দিয়ে আমরা টেস্ট করব। টেস্ট করার পরে আপনি যখন দেখছেন যে এইটা একটা স্যাটিসফাইবেল লেভেলে আছে, আপনি মনে করছেন যে এটা 85% অ্যাকুরেসি আপনার সিস্টেমের জন্য ঠিক আছে, আপনি এটা ইমপ্লিমেন্ট বা ডিপ্লয় করতে পারেন। তখন যখন আপনি ডিপ্লয় করবেন, তখন হচ্ছে একবারে ফুল ডেটা সেট দিয়েই কিন্তু লার্ন করিয়ে ডিপ্লয় করবেন। আমি কি বোঝাতে পারলাম? এটা তো হলো আপনি রুমের মধ্যে করলেন, এটা আপনি রুমের মধ্যে করেছেন এই অংশটুকু করে আপনি দেখলেন যে আপনি 85% এফিসিয়েন্সি পেয়েছেন এখানকার ট্রেনিং এবং টেস্ট ডাটা দিয়ে। যখন আপনি রিয়েলি কোনো মেডিকেল সেন্টারে, যেমন ডায়াবেটিকের এটা কোনো মেডিকেল সেন্টারে ইমপ্লিমেন্ট করবেন, তখন আপনি কিন্তু ফুল ডেটা সেট দিয়ে ডিপ্লয় করবেন। ঠিক আছে? আমি লিখে দিই এটা। এটা হবে ডিপ্লয় উইথ ফুল ডেটা সেট, দ্যাট ইজ কত? 768 স্যাম্পলস ট্রেনিং। কারণ তখন তো আর টেস্টিং আপনি আর এর মধ্যেকার অংশ দিয়ে করবেন না, টেস্টিং করবেন হচ্ছে আননোন পার্সনের। ফুল ডেটা সেট ইউজ করাই ভালো না? জি স্যার। ক্লিয়ার? এই অংশটুকু ক্লিয়ার হইলো? জি কোনো স্যার। কোয়েরি আছে আপনাদের? কোনো কোয়েরি? না না স্যার। স্যার। আচ্ছা, এখন এখানে আবার কিছু ভেরিয়েশন আছে, আমি ভেরিয়েশনটা বলে দিই, নাহলে আপনাদের বুঝতে এটা অনেক প্রবলেম হয়ে যায়। আমি এগুলো এখন আউট করে দেবো। এই তো আমাদের এখানে পুরো ডেটা সেটের এক পার্ট ছিল ট্রেনিং আর এক পার্ট ছিল টেস্টিং। কোনো কোনো অ্যালগোরিদমে এটাকে 3 ভাগ করা হয়। এই তো এটাকে 3 ভাগ করা হয়। 1 ভাগ হচ্ছে ট্রেনিং, 1 ভাগ হচ্ছে ভ্যালিডেশন,
আরেক ভাগ হচ্ছে টেস্টিং। এটা হচ্ছে ট্রেনিং পার্ট, এটা হচ্ছে টেস্টিং পার্ট, সরি, এটা হচ্ছে টেস্টিং, আর এটা হচ্ছে ভ্যালিডেশন। আসলে কি জিনিস? একই জিনিস। ভ্যালিডেশন আর টেস্টিং একই জিনিস। ভ্যালিডেশন মানেই হচ্ছে ট্রেনিং এর অ্যাকুরেসি, এইটা কিছু কিছু অ্যালগোরিদমে ভ্যালিডেশনটা আসলে সে নিয়ে আসে। আপনার এই পুরো ডেটা সেটের কিছু অংশ ট্রেনিং, কিছু অংশ ভ্যালিডেশন, কিছু অংশ টেস্টিং এর জন্য রাখা যেতে পারে। যেমন আপনি যখন ভাগ করবেন, এই ভাগটা আপনার হাতে, ট্রেনিং আর টেস্টিং এর পার্টটা আপনার হাতে, যেটা আমি প্রথমে বললাম যে আপনি কত পার্সেন্ট ট্রেনিং করবেন, কত পার্সেন্ট টেস্ট করবেন, সেটা আপনার হাতে। কিন্তু এই ভ্যালিডেশনের বিষয়টা, এটা অ্যালগোরিদম সে নিজে থেকেই আসলে ঠিক করে। মানে এখানে যে ট্রেনিং গুলো আপনি রাখছেন তার মধ্যে সে নিজেই কিছু পার্ট বেছে নিয়ে সে ভ্যালিডেট করে দেখে যে আসলে ঠিক আছে। তো এইটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। টেস্টিং আর ভ্যালিডেশন একই জিনিস। ভ্যালিডেশন অ্যালগোরিদম নিজেই করে, আর টেস্টিং হচ্ছে আমরা আমাদের কাছ থেকে করি। তবে ভ্যালিডেশন আর টেস্টিং হচ্ছে আসলে ইফিসিয়েন্সি কত সেটা বের করা। আমি কি বুঝাতে পারলাম? ওকে, এবার চলে আসি আমরা আমাদের জায়গায়। এই জিনিসটা এখন লাগবে আমাদের এই চ্যাপ্টার মূলত এই আমাদের ডেটা সেটের কোন পোর্শনটুকুকে আমরা কিভাবে ইউজ করতে পারি তার উপরে বেস করে চারটা ডিফারেন্ট টেকনিক অ্যাপ্লাই করার কথা বলছে। প্রথমটা হচ্ছে স্প্লিট ইনটু ট্রেনিং এন্ড টেস্ট সেট। আমাদের এখানে যে ডেটা সেটটা আছে 768টা স্যাম্পল, এই স্যাম্পলের কতগুলাকে ট্রেনিং করব, কত পার্সেন্টকে টেস্ট করব, সেটা আপনার কন্ট্রোলে আপনি করতে পারেন। এটা হচ্ছে তার এক্সাম্পল। 67% মানে হচ্ছে 2/3 কে আমরা ট্রেনিং হিসেবে ইউজ করব এবং 1/3 কে টেস্টিং হিসেবে ইউজ করব। ঠিক আছে, এখানে দেখেন এই কোডটা আমি সরাসরি কপি করে নিয়ে চলে যাব। এই যে প্রিমা ইন্ডিয়ান ডায়াবেটিস এ পর্যন্ত তো আপনাদের জানা। আমি একটু ঠিক করে নিই, আমি বলছি আপনাকে, যা লাগবে না, সমস্যা লাগবে না। ওকে, খেয়াল করেন। রিড সিএসভি আমরা ডেটা সেটটাকে লোড করার জন্য ইউজ করব। লজিস্টিক রিগ্রেশন, এটা একটা মেশিন লার্নিং এর মডেল, আমি দেখাবো আপনাদের সামনে ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। তো আমাদের মেশিন লার্নিং এর মডেল গুলো কি কাজে ইউজ করি? লার্নিং এর কাজে ইউজ করি। অনেকগুলো মডেল আছে এখানে। ক্লাসিফিকেশনের জন্য এই লজিস্টিক রিগ্রেশন মডেলটা ইউজ করা হয়েছে, আমরা ডিটেলস ভিতরে দেখবো, সমস্যা নেই। তো এখানে লজিস্টিক রিগ্রেশন আমরা ইউজ করছি, এটা এসকে লার্ন এর মধ্যে আছে, লিনিয়ার মডেলের মধ্যে কতদিন আমরা ইউজ করেছি এটাকে। ওকে, এটা একটা অ্যালগরিদম, আমরা এটা দিয়ে আসলে ওইটার এফিসিয়েন্সি কত সেটা চেক করব। এখানে এই যে ট্রেন টেস্ট স্প্লিট, এই মেথডটা নিয়ে আসা হচ্ছে এবং এটা আছে এসকে লার্ন এর মডেল সিলেকশনের মধ্যে। ট্রেন টেস্ট স্প্লিটটা আসলে কি? ট্রেন টেস্ট স্প্লিট হচ্ছে আমাদের যে এখানে ডেটা সেটটা আছে 768টা স্যাম্পলের, এইটার কিছু পোর্শনকে আমরা ট্রেনিং ডেটা সেট হিসেবে এবং কিছু পোর্শনকে টেস্টিং ডেটা সেট হিসেবে রাখবো। ঠিক আছে, কত পার্সেন্ট সেটা আমরা পরে বলে দিব। এই এই ডিভাইডেশনটা করার জন্য আমাদের ট্রেনিং টেস্ট স্প্লিটটা লাগবে। আমরা পরে আসছি, এই যে এখানে আছে, হ্যাঁ, এই যে ট্রেনিং টেস্ট স্প্লিট। এখানে দেখেন আমরা ডেটা সেটটাকে লোড করলাম, আমরা অ্যাজ ইউজুয়াল যেটা কি প্রথম 8টা কলামকে ইনপুট হিসেবে রাখলাম, পরের একটা কলামকে আউটপুট হিসেবে রাখলাম। এই জায়গাটা দেখেন, টেস্ট সাইজ 0.33। ওই যে বললাম যে আমাদের পুরো ডেটা সেটের 2/3 কে ট্রেনিং এবং 1/3 কে টেস্টিং হিসেবে রাখবো। 1/3 মানে 33। টেস্টিংটা রাখলেই এখান থেকে 1 থেকে বিয়োগ করলেই তো 0.67, মানে 2/3, 67% ট্রেনিং এর ডেটা সেট হিসেবে রেখে দিবে।
এটা হলো আপনি যদি 20 করতেন কি হতো, 80% ট্রেনিং, 20% টেস্টিং। আপনি যদি 10 করেন টেস্টিং, তাহলে 90% ট্রেনিং, 10% টেস্টিং। যা ছিল তাই রাখি, আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতেই পারেন। এরপরে দেখেন এই অংশটা, এটা বুঝতে হবে, ট্রেনিং টেস্ট স্প্লিট। আমাদের এইখানে যে পুরো ডেটা সেটটা আছে, এই ডেটা সেটটা আছে কোথায়? এক্স এ আছে ইনপুট, ওয়াই এ আছে আউটপুট। আমি যদি আপনাদেরকে এটা একটু দেখাই কি হয়, দেখেন তো। আমি এটা প্রিন্ট করব, প্রিন্ট এক্স, এক্স প্রিন্ট করে দেখাই, প্রিন্ট ওয়াই। কি আছে দেখেন, এক্স এর মধ্যে আছে এইটা, আর এইটা ওয়াই এর মধ্যে। আমাদের যে ডেটা সেট, এই ডেটা সেটের 9টা মোট কলাম। প্রথম 8টা কলাম হচ্ছে ইনপুট। আমরা এক্স এর মধ্যে প্রথম 8টা কলামকে দেখেছি, শুরু থেকে দেখেন 6 আর এটা 50, 6 আর এই যে 50। তার মানে এখানে সবই আছে, এবং এই যে মাঝের ডট ডট আছে, এখানে সবগুলা 768টাই আছে। আর এখানে ওয়াই এর মধ্যে কি আছে? ওয়াই এর মধ্যে শুধুমাত্র একটাই কলাম, এইটা এখানে দেখাচ্ছে। কি ঠিক আছে? এটা নিয়ে বুঝতে তো কোনো অসুবিধা নেই। 768টা ভ্যালু দেখাচ্ছে, মানে এখানে হিসাব করলে 768 পাওয়া যায়। আমাদের এইটা হচ্ছে এক্স আর ওয়াই এর মধ্যেকার ভ্যালু। আমরা এটাকে একটু বন্ধ করে দিই। এরপরে দেখেন, আমরা টেস্ট সাইজ, মানে আমরা বলছি যে আমাদের ফুল ডেটা সেটের 2/3 কে ট্রেনিং এবং 1/3 কে টেস্টিং হিসেবে রাখবো। এখন এইটাকে আমাদের, এই ভাগটাকে করতে হবে। কে করবে? এই যে এই মেথডটা, ট্রেন টেস্ট স্প্লিট, ট্রেন এবং টেস্ট ডেটা সেটকে স্প্লিট করবে। স্প্লিট করার জন্য আমরা কি, ইনপুটকেও স্প্লিট করতে হবে, আউটপুটকেও স্প্লিট করতে হবে, তাই না? কারণ এটা হলো সুপারভাইজড লার্নিং। আমাদের এই ইনপুটের করসপন্ডিং আউটপুট তো এটা, তাই তো? তাহলে ইনপুটও দিতে হবে অ্যালগরিদমকে, আউটপুটও দিতে হবে, বোথ ট্রেনিং এর সময় এবং টেস্টিং এর সময়। তো আমাদের এইটা যখন আমরা দিব, তখন দেখেন এই যে ট্রেন টেস্ট স্প্লিটে আমরা ইনপুট এবং আউটপুট এখানে যেটা ভাগ করেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। এরপরে টেস্ট সাইজ, সাইজ কত? টেস্ট সাইজ হচ্ছে 0.33, তার মানে 33% টেস্টিং এবং 67% ট্রেনিং হিসেবে কাজ করবে। এখন আমরা যখন এটা লিখবো, এইটা দেখেন 4টা ভেরিয়েবল দিয়ে এই ডাটা ধরা হবে। কি কি? এই এক্স এর এক্স ট্রেনিং, এক্স টেস্টিং, ওয়াই এর ওয়াই ট্রেনিং, ওয়াই টেস্টিং। দেখেন আমি একটু ছবি এঁকে দেখাই, এটা অনেকেরই বুঝতে অসুবিধা হয়। খেয়াল করেন, আমাদের এইটা ছিল পুরো ডেটা সেট। কি হচ্ছে, আমরা বললাম যে আমাদের আহ, এই অংশটুকু হচ্ছে 2/3, এই অংশটুকু হচ্ছে ট্রেনিং, ট্রেনিং পার্ট, আর এই অংশটুকু হচ্ছে টেস্টিং পার্ট, ট্রেনিং পার্ট, টেস্টিং পার্ট। এখন আমাদের এইখানে যে 4টা ভেরিয়েবল, এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট, আমরা তাহলে এই ট্রেনিং এর অংশটাকে কি দিয়ে ডিফাইন করলাম? আমরা যদি ডিফাইন করি, এটা হচ্ছে এক্স, ঠিক আছে? আর টেস্টিং এর অংশটুকু কি? এটা, এটা হচ্ছে ওয়াই। ওকে, তাহলে কি হচ্ছে একটু খেয়াল করেন তো। আমাদের ট্রেনিং এর মধ্যে কি আছে? ধরেন ট্রেনিং এর মধ্যে 2/3 মানে কি? এই যে একেবারে 9টা কলামই কিন্তু ইনপুট এবং আউটপুট সহ, তাই না? ধরেন এইটা হলো 2/3, হচ্ছে প্রথম 2/3 আমরা ধরে নিলাম ট্রেনিং, আর পরের 2/3 হচ্ছে টেস্টিং। ওকে, তাহলে এইখানে আমি দেখাই আপনাদের, এইখানে এই যে এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট আসলে কি, এটা একটু দেখাই। এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট, এই ট্রেনিং পার্টের মধ্যে কি 9টা কলাম আছে না 8টা কলাম আছে? 9টা কলামই আছে। 9টা হচ্ছে, 9টার মধ্যে 8টা ট্রেনিং, একটা টেস্টিং। তাহলে আমাদের এখানে কি হবে দেখেন তো। এক্স, যেটা হচ্ছে ট্রেন, ট্রেনিং, এক্স ট্রেন লেখা আছে, এক্স ট্রেনটাই লিখি। এক্স ট্রেন, এক্স
টেস্ট। আমাদের এই অংশটুকু ভেঙে এক্স এর মধ্যেকার এইটা হলো এক্স ট্রেন এক্স টেস্ট। এটা কত? ওই যে কত বললেন, 512 মনে হয়, 512 স্যাম্পল। এটা হচ্ছে 512 স্যাম্পল, 512 স্যাম্পল। এটা কত? 0 থেকে 8 কলাম। দেখেন তো বুঝতে পারেন কি? আর এইটা কত? এটা হচ্ছে 512 স্যাম্পল, শুধু 9 কলাম। এটা কি বুঝতে পারলেন? এই অংশটাকে আগে বলেন, বুঝতে পেরেছেন কি? স্যার এটা কি এক্স টেস্ট হবে? নিচেরটা 512। হ্যাঁ, এক্স টেস্টই তো আছে। জি স্যার, বুঝতে পেরেছি। আমাদের এখানে তো 512টা স্যাম্পল আছে না এক্স এর মধ্যে। আমরা যদি এখানে লিখি, এখানে কত পাবো? 512 স্যাম্পল পাবো না? আর এখানে পাবো কত? 256। 256। তাহলে এই 512 স্যাম্পলের মধ্যে 9টা করে কলাম। এক্স ট্রেনের মধ্যে আছে 512 স্যাম্পল, 0 থেকে 8ম কলাম, মানে হচ্ছে এই প্রথম 8টা কলাম। আর এক্স টেস্টের মধ্যে আছে 512 স্যাম্পল, শুধু 9ম কলাম, মানে এই কলামটা। এটাই অনেকে বুঝতে পারে না। আমার জন্য একবার ছবি দেখে, ছবি এঁকে দেখাচ্ছি। এইটার মধ্যে কি থাকবে দেখেন তো? এইটার মধ্যে থাকবে হচ্ছে, আমি দেখাই, ওয়াই ট্রেন। ওয়াই ট্রেনের মধ্যে থাকবে 256 স্যাম্পল। কত বলেন তো? 0 থেকে 8 কলাম। আর যদি ওয়াই টেস্ট হয় তাহলে কি হবে? 256 256 স্যাম্পল, স্যাম্পল, 9 9 কলাম। কলাম। ক্লিয়ার? এটা জি কি স্যার। ক্লিয়ার হলো? কোন কোশ্চেন আছে কারো? নো পরে স্যার। কোশ্চেন করেন না না, স্যার। পরে কোশ্চেন করা যাবে না এটা নিয়ে। এটা এটা যদি না বোঝেন পরে বুঝতে অসুবিধা হবে। খুব আর সিম্পল। 256টা কোথা থেকে আসলো? টোটাল স্যাম্পল কত? 768। 768, 2/3 512, 1/3 256। ঠিক আছে? ক্লিয়ার? আর কোনো কোয়েরি আছে আপনাদের এটা নিয়ে? মানে আমরা যে এই যে এক্স ট্রেন এক্স টেস্ট, ওয়াই ট্রেন ওয়াই টেস্ট কিভাবে পাচ্ছি সেটা আমি দেখালাম। ঠিক আছে? আপনি যদি একটু দেখেনও, এটা আমি যদি প্রিন্ট করেও দেখাই, এক্স ট্রেন প্রিন্ট এক্স টেস্ট প্রিন্ট ওয়াই ট্রেন প্রিন্ট ওয়াই টেস্ট, তাহলে আপনি দেখতে পাবেন। দেখেন কোথায় ভুল করলাম বলেন তো? এই যে এখানে, এটা তো লাগবে না। দেখেন তো, একবারে সব ইয়ে হয়ে গেছে। এই যে এক্স ট্রেন, এইটা এক্স টেস্ট, ভাবেন এইভাবে না লিখলে হবে না, বুঝতেই মুশকিল হচ্ছে। স্যার নিচের রেজাল্টটা একটু অফ করে রাখলেই মনে হয় ক্লিয়ার দেখা যেত। অসুবিধা নেই, আমি দেখাচ্ছি। জিনিস ক্লিয়ারলি বুঝতে হবে, হ্যাঁ, আবছা বোঝা যাবে না। ওয়াই টেস্ট, দেখেন তো, এটা অফ করে রাখবো তাই বলছেন? জি জি স্যার, স্যার। রেজাল্ট অফ করে রাখেন। দেখেন তো, এইটা হলো এক্স ট্রেনের ভ্যালু, আর এইটা হলো
এক্স টেস্টের ভ্যালু। একটু থামেন তো, আমি ফিগারটা একটু দেখি। হ্যাঁ ঠিক আছে, এটা হলো এক্স টেস্টের ভ্যালু, এই যে পুরাটা। মানে এখানে ভ্যালু দেখে আবার ওই ধরেন না, ও নিজের মতো করে রিপ্রেজেন্ট করেছে, কিন্তু এক্স ট্রেন হচ্ছে এইটা আর এক্স টেস্ট হচ্ছে এইটা। এইটার এই প্রথম 8টা কলামের 512টা হচ্ছে সে ইনপুট আকারে নিয়েছে, আর 256টা মানে টেস্টিং হিসেবে নিয়েছে। ঠিক আছে, এখন কোন ভ্যালু নিয়েছে এটা কিন্তু র্যান্ডম, এটা বলা মুশকিল। 768-র মধ্যে 512টা র্যান্ডমলি সে চুজ করেছে, আর 256টা র্যান্ডমলি চুজ করেছে, এটা কিন্তু মেলানো যাবে না। এটা হলো এক্স ট্রেন, এটা হলো এক্স টেস্ট। আর ওয়াই ট্রেন ওয়াই টেস্ট, এটা তো শুধু ওয়াই ট্রেন ওয়াই টেস্ট মানে কি, সব তো হচ্ছে ওই যে একটাই কলাম ওয়াই ট্রেনের আর ওয়াই টেস্টের। বোঝা গেল, এখানে আছে 256টা আর এখানে আছে 512টা। কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমি জি তাহলে স্যার। এবার খেয়াল করেন, এটা যদি বুঝে থাকেন এবার আর সমস্যা নাই। এবার দেখেন, আমরা তাহলে কিন্তু 2/3 কে ট্রেনিং ডেটা সেট হিসেবে রেখেছি, 1/3 কে টেস্টিং হিসেবে রেখেছি। এরপরে মডেলটা কি? মডেল হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। আমরা এখানে লিখলাম লজিস্টিক রিগ্রেশন, মডেলের রেফারেন্স দিলাম। এরপরে মডেল ডট ফিট এক্স ট্রেন ওয়াই ট্রেন। ফিট মানে হচ্ছে, আমরা খেয়াল করেন, ট্রেনিং দিয়েই তো ফিট করব। আমাদের এই অংশের কোন কোন জিনিসগুলা দিয়ে ট্রেনিং হবে বলেন তো? এটা হবে কি? এক্স ট্রেন আর ওটা হবে ওয়াই ট্রেন। ইয়েস, এখানকার এক্স ট্রেন আর এটা হচ্ছে ওয়াই ট্রেন, কেননা টেস্টের জিনিস তো টেস্টে। আমাদের ওই জন্য মডেল যখন ফিট করছি, ফিট মানে লার্ন কর, তাহলে এক্স ট্রেন ওয়াই ট্রেন। এখানে মডেলে দিলাম লজিস্টিক রিগ্রেশন, তার মানে লজিস্টিক রিগ্রেশন অ্যালগোরিদম ইউজ করবে, লজিস্টিক রিগ্রেশন অ্যালগোরিদম দিয়ে আমরা ফিট করব হচ্ছে মডেল ডট ফিট। মডেল মানে লজিস্টিক রিগ্রেশন দিয়ে ফিট হবে, লার্ন হবে এক্স ট্রেন ওয়াই ট্রেন। তার মানে এখানকার স্যাম্পল দিয়ে এখানকার আমরা হচ্ছে টেস্ট গুলা করছি। করার পরে এরপরে হচ্ছে এই যে মডেল স্কোর, আমরা এবার রেজাল্ট বের করব। এটা হলো ট্রেনিং এর অংশ, আর এটা হচ্ছে রেজাল্ট বের করার। এই যে মডেল ডট স্কোর, স্কোর মানে আমরা রেজাল্ট বের করব। রেজাল্ট কি দিয়ে বের করব? টেস্ট দিয়ে। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? এটা দিয়ে আমরা হচ্ছে এই যে ট্রেনিং অংশ দিয়ে জি স্যার। সহজভাবে বুঝাই। ট্রেনিং অংশ দিয়ে ট্রেনিং করলাম, আর টেস্ট অংশ দিয়ে এই যে স্কোর বের করছি, টেস্ট বের করছি। এরপরে যদি আমরা রেজাল্টটা দেখতে চাই, রেজাল্ট কত আসলো, আমরা হচ্ছে এই যে অ্যাকুরেসি দিয়ে দেখতে পারি। দেখাই রেজাল্ট এবার, 75.19%। বুঝাইতে পারলাম? জি স্যার। আমি একটু এখানে আপনাদের সহজ করি। এটা হচ্ছে ডিফাইন ডিফাইন মডেল, আর এটা হচ্ছে পারফর্ম ট্রেনিং, আর এটা হচ্ছে টেস্টিং। আমাদের এইখানকার এই যে ডিফাইন, এই যে ডিফাইন মডেল মানে হচ্ছে লার্নিং অ্যালগোরিদম কোনটা সিলেক্ট করলাম সেইটা। আমরা অনেকগুলো অ্যালগোরিদম আছে, লজিস্টিক রিগ্রেশনকে সিলেক্ট করলাম, আর তারপরে হচ্ছে অ্যালগোরিদম দিয়ে লার্ন করে কি পাবো, লার্ন টেমপ্লেট কিভাবে পাবো আফটার লার্নিং, এই যে পারফর্ম লার্নিং বা ট্রেনিং। লার্নিং আর ট্রেনিং একই, ট্রেনিং ডাটা দিয়ে ট্রেন করলাম। আর এরপরে হচ্ছে এই যে এখান থেকে তো টেস্টিং করতে হবে এবার। এই যে 256টা ভ্যালু দিয়ে আমরা হচ্ছে এই যে টেস্টিং করছি, করে এটার অ্যাকুরেসিটা এই যে আমাদের রেজাল্টের মধ্যে থাকছে, রেজাল্টটা শো করছি। ঠিক আছে, এটা যেমন দেখেন যে আমরা 1/3 ট্রেনিং, 2/3 ট্রেনিং করে আমরা রেজাল্ট পাচ্ছি এটা। আপনি যদি এখানে 20 দেন, তার মানে 80% ডেটা সেট ট্রেনিং হিসেবে কাজ করছে, সেখানে এই যে বেড়েছে কিন্তু। এটা আপনি করে করে দেখতে পারেন। এবং এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এখানে যে আপনি ডেটা সেটটা নিচ্ছেন, এই ডেটা সেটের যে 2/3 আমরা ট্রেনিং হিসেবে ইউজ করছি, 1/3 টেস্টিং হিসেবে ইউজ করছি,
এটা কিন্তু র্যান্ডমলি সে সিলেক্ট করে। ওকে, আমার বলা শেষ এই কোড নিয়ে। যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, স্যার রেজাল্টের সাথে 100 কেন গুণ করলাম? গুণ বন্ধ নেন কি হয় দেখেন, এই পয়েন্ট আসবে, একের মধ্যে দিবে রেজাল্ট। ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, বুঝতে পারছি। এটা পার্সেন্টেজ আনার জন্য। এটা নিয়ে কোনো কোয়েরি আছে কারো? এইটা হচ্ছে, এটা একটা ওয়ে আমরা ডেটা সেটের একটা পার্টকে ট্রেনিং হিসেবে, একটা পার্টকে টেস্টিং হিসেবে রেখে কাজ করাতে পারি। স্যার বলেন। স্যার একটা ডাটা সেটে স্ট্যান্ডার্ড কত% আমরা টেস্টের জন্য রাখবো আর ট্রেনের জন্য রাখবো? আমি একটু শেষ করি। আচ্ছা। আসলে এটার কোনো স্ট্যান্ডার্ড নাই। যেমন ধরেন আমি এখানে এখনই দেখালাম যে 2/3 ট্রেনিং হিসেবে রাখলে একরকম রেজাল্ট হচ্ছে, আবার যদি আমি হচ্ছে 80%, মানে হচ্ছে 4/3 আমি যদি ট্রেনিং হিসেবে রাখি, তাহলে রেজাল্ট কিন্তু বেড়ে যাচ্ছে। এখন একই অ্যালগোরিদম, একই ডেটা সেট দিয়ে আপনি যদি টেস্ট করতে থাকেন, তাহলে আপনার একটা রেজাল্ট হবে, আরেকজন যখন হচ্ছে এইটার পার্সেন্টেজ, এই অংশটা বাড়িয়ে দিবে কমিয়ে দিবে, সে রেজাল্টটা কিন্তু কমতে বাড়তে থাকবে। তাই আসলে এটা কোনো স্ট্যান্ডার্ড ওয়ে না। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম, ইট ইজ নট দ্য স্ট্যান্ডার্ড ওয়ে। ওকে, স্ট্যান্ডার্ড ওয়েটা এর পরেরটায় আছে, এইটা একটু বলি, কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। এটা খুবই পপুলার এবং এটা ইউজ করা হয়। এটা এটা কি জিনিস আসলে, এটা একটু বলি, একটু দেখেন, একটা ফিগার দেখেন। কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনে এই ফিগারটা একটু বুঝতে হবে। এখানে এইটা হচ্ছে পুরো ডেটা সেট। ধরেন এই এই 5টা ভাগ করা হয়েছে, ফোল্ড কত সেটা দেখতে হবে। এখানে 5টা ফোল্ড, 5টা ফোল্ড মানে একটা ফোল্ড, দুইটা ফোল্ড, তিনটা ফোল্ড, চারটা ফোল্ড, 5টা ফোল্ড। 5টা ফোল্ড মানে আপনার 768কে 5 দিয়ে ভাগ, 153.6, মানে 153 54টা করে, ধরুন 154টা স্যাম্পল এখানে, 154টা এখানে, 154টা এখানে, 154টা এখানে, 154টা এখানে। ঠিক আছে, তার আগে একটা বিষয় বলি, এখানে কিন্তু এই যে যেই কোডটা আমরা করলাম এখনই স্প্লিট করে, এইটাতে তো আসলে স্ট্যান্ডার্ড না, কেন বুঝতেই পারলেন তাই তো? মানে এক পাশ ট্রেনিং হিসেবে ইউজ করছেন, এক পাশ টেস্টিং হিসেবে ইউজ করছেন। এখন যদি এমন হয় যেই পাশটা আপনি ট্রেনিং এর ডেটা সেট হিসেবে ইউজ করছেন, এটা খুবই নর্মাল ডেটা সেট, আর টেস্টিং এর পার্টটা হচ্ছে অ্যাবনর্মাল, তাহলে রেজাল্ট কিরকম আসবে? রেজাল্টও কিন্তু আসলে স্মুথ আসবে না, আশা কি উচিত? না স্যার, ইজি ইজি আসবে। হ্যাঁ, আপনার হচ্ছে যেন আপনার ডেটা সেটের মধ্যে এই ভ্যারিয়েশনটা এমন ভাবে যেন হয়, ট্রেনিং এর মধ্যে একটা সাফিসিয়েন্ট পরিমাণ ডিস্টরশন থাকে, মানে পুরো ডেটা সেটের রিফ্লেকশন যেন ট্রেনিং এর মধ্যে থাকে, ঠিক একই রেশিওতে আবার টেস্টিং এর মধ্যেও যেন থাকে, যেটা আমরা এখানে কিন্তু পাবো না। তো এইটার সলভ করার জন্য আসলে এই টেকনিকটা কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। এখানে পুরো ডেটা সেটকে ধরলাম, আমি প্রথমে 5টা ভাগে ভাগ করলাম, এক এক ভাগে 768 ভাগ 5, 100 কত করে, 154টা করে থাকছে। তাহলে এখানে 154, 154, 154, 154, 154, দ্যাট মিনস 768 টোটাল স্যাম্পল 5টা ভাগে ভাগ করলাম। এরপরে আমি যখন লার্ন করব, এটাকে 5বার লার্ন করাবো। আগের বার লার্ন হচ্ছিল একবার, এবার করব 5বার, কেননা ফোল্ড 5টা। কেন 5বার করব? এই 5টা ভাগ করার পরে এই 4টাকে ট্রেনিং এবং একটাকে টেস্টিং হিসেবে করে যে রেজাল্ট সেটা এখানে রাখলাম। দ্বিতীয়বার যেটাকে টেস্টিং হিসেবে রেখেছিলাম সেটা এবার ট্রেনিং এ যাবে, অন্য একটা টেস্ট হিসেবে কাজ করবে। তৃতীয়বার অন্য একটা টেস্ট হিসেবে কাজ করবে, অন্য 4টা হচ্ছে ট্রেনিং হিসেবে কাজ করবে। এভাবে সবাই যেন টেস্টিং অংশগ্রহণ করে এবং সবাই যেন ট্রেনিং অংশগ্রহণ করে, তাহলে 5বার ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট পাবো। একবার, দুইবার, তিনবার, চারবার, 5বার, 5বার লুপ চলবে, তারপরে এভারেজ করলে আমরা এই একটা কম্বাইন্ড রেজাল্ট পাবো। এইটা করলে আর ওই ঝামেলা কিন্তু থাকছে না, বায়াসড হওয়ার কোনো সুযোগ নাই। কি বুঝাতে পারলাম? জি কি স্যার, ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এইটা কিভাবে হচ্ছে এইটা একটু দেখাই। এটাকে বলা হচ্ছে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। কে মানেই হচ্ছে আপনি কতগুলো ফোল্ড করবেন, আপনি 5টা করতে পারেন, 10টা করতে পারেন। ওকে, এইখানেই আমি কোডটা একটু দেখাই।
লজিস্টিক রিগ্রেশন চলছেই আগের মতো। এইখানে দুইটা নতুন মেথড আসছে, একটা হচ্ছে কে ফোল্ড। ঠিক আছে, কে ফোল্ড মানে হচ্ছে ওই যে কয়টা ভাগে ভাগ হবে স্প্লিট করার যে বিষয়টা। এর আগে আমরা যেমন এখানে করলাম হচ্ছে ট্রেইন টেস্ট স্প্লিট, এখানে ট্রেইন টেস্ট স্প্লিট হবে না। এখানে আপনি কে ফোল্ড করে ওখানে যদি সংখ্যাটা লিখে দেন, অটোমেটিকলি সে হচ্ছে কতগুলা ভাগ সে নিজের মতো করে করে নেবে। আর ক্রস ভ্যালু স্কোর, আমরা যেহেতু ক্রস ভ্যালিডেশন করছি, ওই জন্য এখানে রেজাল্ট বের করতে হলে আগেরটা যেমন আমরা করলাম এখানে স্কোর, এখানে কিন্তু আসবে ক্রস ভ্যালু স্কোর। কিভাবে হচ্ছে খেয়াল করেন, আমরা এই দুইটা মেথড নিয়ে আসলাম। এই যে স্কেলারের মডেল সিলেকশনের মধ্যে আছে, আমরা ডেটা সেটটাকে লোড করলাম, ইনপুট এবং আউটপুট অ্যাজ ইট ইজ আগে যারা ছিল সেভাবে ব্রেক করলাম। নাম্বার অফ ফোল্ড এখানে আছে 10টা, আচ্ছা আমি দিই 5টা। আগের এই ফিগারের সাথে মিল দেখে 5টা ফোল্ড করছি। 5টা ফোল্ড করলে আমার এক একটা ইয়ের মধ্যে কয়টা থাকছে বলেন তো? এক একটা ফোল্ডের মধ্যে থাকছে অ্যারাউন্ড 154টা করে। এটা কিভাবে করব? এই যে কে ফোল্ড ইউজ করব, যেটা এই যে এখানে নিয়েছিলাম। স্প্লিট কটা হচ্ছে 5টা, তাহলে এই কে ফোল্ডের মধ্যে আমার সেই 5টা ফোল্ড কিন্তু চলে আসবে, 5 ভাগে ভাগ হয়ে গেল। এরপরে মডেলটা কি? লজিস্টিক রিগ্রেশন মডেল। ওকে, এরপরে আমরা হচ্ছে এখানে লার্ন করিয়ে রেজাল্ট কত, এখানে একবারই কিন্তু হয়ে যাচ্ছে। খেয়াল করেন, আগে যেমন ফিট ছিল, এখানে কিন্তু ফিট নাই। ক্রস ভ্যাল স্কোরের মধ্যে আপনি যদি বসান, তাহলে এই যে মডেল মানে হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট যেটা আগে ব্রেক করেছিলাম, এবং এখানে সিভি মানে হচ্ছে ক্রস ভ্যাল, এটা সমান সমান হচ্ছে কে ফোল্ড। এই যে কে ফোল্ড আমরা এখানে যেটা করলাম 5 ভাগে ভাগ করেছিলাম কে ফোল্ড মেথড দিয়ে, সেটা এটা যদি করি আমার রেজাল্টটা এখানে চলে আসবে। এবং রেজাল্ট যদি আমি দেখতে চাই, এখানে কিন্তু রেজাল্ট আমি দেখতে পাবো। এত কিছুর দরকার নাই, সিম্পল লিখি। এটা যদি দেখি, দেখেন একটু কিন্তু আমি এটা তুলে দিই, খুব অসুবিধা হচ্ছে। এই যে এটা একটু তুলতে হবে, ওয়ার্নিং তুলতে হবে। তো 5টা অ্যাকুরেসি দেখাচ্ছে। হম, থামেন, ওয়ার্নিংটা তুলতে হবে। ওয়ার্নিং তোলার বুদ্ধি কি বলেন? এই যে এই দুটা লাইন লিখলেই হবে। এই ওয়ার্নিংটা খুব ঝামেলা করছে, আমাদের রেজাল্ট দেখতেই অসুবিধা করে দিচ্ছে। আমরা এখানে ওয়ার্নিংটা তুলে দেবো, এই যে ইম্পোর্ট ওয়ার্নিংস, একটা মেথড, ওয়ার্নিং ডট ফিল্টার ওয়ার্নিং ইগনোর। এবার ক্লিন রেজাল্ট আসবে। এই যে এখন 5টা দেখাচ্ছে, এই যে কেন? এই যে এখানে 1 2 3 4 5। এখন একটা যদি এভারেজ করি আমরা এটাকে, তখন কি করতে হবে? এই যে এখানে এভারেজ লেখাই ছিল, দেখেন রেজাল্ট ডট মিন যদি আপনি করেন, তাহলে চলে আসবে। আপনি যদি এখানে এরকম দেখেন, মিন অ্যাকুরেসি কত হয় দেখেন তো। এই যে এই 5টাকে এভারেজ করলে এটা আসে। কি বোঝা যায়? জি স্যার, বুঝতে পারছি। স্যার 83 আসে যখন আমাদের টেস্টিং হচ্ছে 4 নাম্বার ফোল্ডে থাকে। আরেকবার বলেন। স্যার এখানে 5টা অ্যাকুরেসিতে যখন 83 আসে। না, এটা তো হাইয়েস্ট, আপনার তো এভারেজ করতে হবে। এটা তো এভারেজ করতে হবে, এখানে আপনার তো 4টা 5টা ডিফারেন্ট রেজাল্ট দেখাচ্ছে।
এটা এভারেজ করতে হবে না, নাহলে তো রেজাল্ট এলোমেলো হবে না। আচ্ছা স্যার, বসছি। আপনি যদি এখানে 10 ফোল্ড করেন, এটা কিন্তু এই যে 10 বার, আপনি যদি এখানে দেখেন, আমি যদি ধরেন আমি করলাম 50 ফোল্ড, 50 ফোল্ড মানে এক এক ভাগে আপনার কত হচ্ছে বলেন তো? 768 না, ভাগ হলো 50, 15-16টা করে স্যাম্পল থাকছে। তো যদি এটা করি, কেমন সময় লাগবে? সময় কিন্তু একটু বেশি লাগবে, তাই না? 50 গুণ লাগবে না, সময় বেশি লাগবে। স্যার কিন্তু অ্যাকুরেসি তো কমে গেছে আরো। এইটা ডিপেন্ড করছে, এটা বলা যায়, হ্যাঁ, কমতে পারে। এবং আপনার হচ্ছে কত ফোল্ড অ্যাকুরেসি বেশি আসছে সেটা আপনাকে কিন্তু টেস্ট করে করে দেখতে হবে। যত ফোল্ড অ্যাকুরেসি বেশি আসে আপনি সেটা রাখবেন। আমি 10টা দিয়ে রাখলাম। ক্লিয়ার? ঠিক আছে, বলেন এটা নিয়ে কোনো কথা থাকলে। এটাকে গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয়, এটা খুবই পপুলার টেস্টিং করার জন্য। তবে এখানে বিষয় আছে, বিষয় হচ্ছে ফোল্ড করলে কিন্তু সময় অনেক বেশি লেগে যাবে, অনেক সময় লাগবে, বুঝতেই পারছেন, 5 বার আইটারেশন হচ্ছে, অ্যারাউন্ড 5 টাইমস বেশি লাগার কথা, 5-এর থেকে একটু কম লাগবে। তেমন কথা হইলো যে ডেটা সেটের সাইজ যদি খুব বড় হয় তখন কি হবে? ছোট ডেটা সেট আমরা করে নিলাম, ওকে, অসুবিধা নেই, এখানে 768। যদি আমার ডেটা সেটে আপনার 10 মিলিয়ন ডেটা থাকে তখন কি হবে? তো যদি ডেটা সেট খুব বড় হয় তখন কিন্তু কে ফোল্ড করা হয় না। যেমন ডিপ লার্নিং গুলোর ক্ষেত্রে সাধারণত, ডিপ লার্নিং তো এমনি সময় বেশি নেয়, তো ডিপ লার্নিং এ কিন্তু আমরা সাধারণত কে ফোল্ড করি না, তখন আমরা ইন্ডিভিজুয়ালি একটা করে দিই, কারণ এইটা করা যেতে পারে। কিন্তু নর্মাল ট্র্যাডিশনাল যে মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো আছে যেগুলোতে সময় বেশি নেয় না এবং ডেটা সেট যদি একটা লেভেলে থাকে তাহলে কিন্তু আমরা কে ফোল্ড করি। এটাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড। এইটা করলে আপনার হচ্ছে রেজাল্ট, আপনি যেটা দেখাবেন সেটা ভালো হবে। না হলে কি হবে, আপনি যদি এটা করেন, আপনি রুমে বসে রেজাল্ট পাইলেন 90%, রিয়েল ফিল্ডে যে রেজাল্ট পাবেন ধরেন 50%। এখানে সেই সুযোগটা কিন্তু থেকে গেছে, কিন্তু এখানে সেটা হবে না। এখানে আশা করা যায় কাছাকাছি রেজাল্ট আসবে। কি কোনো কোয়েরি আছে আপনাদের এটা নিয়ে? স্যার, আমরা যে পুরো ডাটা সেটটাকে 5টা ফোল্ডে ভাগ করেছি, এগুলা কি স্যার মানে সবগুলা কলামই 5টা ভাগে ভাগ হয়েছে, তাই না? না, হ্যাঁ, একই কিভাবে? সাথে ভাগ হবে, ভাগ হবে রো ওয়াইজ, ভাগ হবে রো ওয়াইজ। যখন এই রোটাকে নিবে, পুরোটাকে নিবে, 9টাকে নিবে, 9টাকে নিয়ে আমরা তো প্রথমে এক্স কে রাখলাম ইনপুট, পরে রাখলাম আউটপুট। যখন এক্স এর এটাকে নিবে তখন করসপন্ডিং ওয়াই কেও কিন্তু সাথে নিতে হবে, তাছাড়া হবে না। তো বোঝা গেল? ওয়াইজ 5 ভাগে ভাগ হবে, তাই তো স্যার? হ্যাঁ, পুরাটাই 5 ভাগে ভাগ হবে। রো ওয়াইজ ভাগ হবে, আচ্ছা। রো ওয়াইজ ভাগ হবে, কলম ওয়াইজ না, রো ওয়াইজ। 768 জন পার্সন, আপনি যখন ভাগ করবেন, 5টা গ্রুপ করলে কি করতে হবে? পার্সন গুলাকে তো আলাদা আলাদা করে দিতে হবে, পার্সন গুলাকে আলাদা আলাদা করা মানে তো রো আলাদা আলাদা করা, তাই না? জি স্যার, ঠিক বুঝতে আছে, পারছি, বুঝতে আর কোনো কোয়েরি এটা নিয়ে? এটা দেখেন, লিভ ওয়ান আউট ক্রস ভ্যালিডেশন, এটা আরেকটা টেকনিক। এখানে কি হয়, কোডটা একটু নিয়ে নিই। এটাতে কি হয় আমি দেখাই আপনাদের, এখানে লেখা আছে যে দেখেন, দ্য সাইজ অফ দ্য ফোল্ড ইজ 1। দেখেন, লিভ ওয়ান আউট ক্রস ভ্যালিডেশন, এই ছবিটা দেখেন, 1 থেকে n মানে কত? 768টা এরকম স্যাম্পল আছে। প্রথমবার যখন লার্ন করবে 767 দিয়ে লার্ন করবে, একটা দিয়ে টেস্ট করবে। দ্বিতীয়বার যখন লার্ন করবে অন্য একটা টেস্টিং এর জন্য রাখবে, বাকি সবগুলা দিয়ে টেস্ট করবে। কি বোঝা গেল? যত পরিমাণ ডেটা সেট, একটা বাকি রেখে বাকি সব দিয়ে লার্ন করবে। দ্বিতীয়বার
যেটাকে টেস্ট করেছিল ওইটা লার্নের মধ্যে ঢুকবে, বাকি একটা শুধু থাকবে টেস্টের জন্য। কি ক্লিয়ার এটা? জি স্যার। জি স্যার, ছবি দেখে বুঝতে বুঝতে পারছি পারছেন? বুঝতে পারছি এখানে স্যার। কিন্তু ব্লক না, ইন্ডিভিজুয়াল একটাই হচ্ছে একজন ব্লক আর কি। মানে এখানে ব্লক হবে 768টা। স্যার তার মানে স্যার রো এটা ওয়াইজ টোটাল ডেটা সেট ততগুলো Yes, টেস্ট হচ্ছে স্যার। সময় লাগবে এটাতে, অনেক অনেক কমপ্লেক্সিটি বেড়ে যাবে স্যার। টাইম কমপ্লেক্সিটি বাড়বে। জি আমরা রান স্যার। করি, এটা তো ঠিক হলো না, এটা ঠিক করতে হবে। এই জায়গায় তো ইরোর দিবে মনে হচ্ছে। সময় লাগছে দেখেন, আমি কিন্তু রান করা আছে, ওটাই তো নেওয়ার কথা মনে হয় এখনো, তাই তো। এটা তো স্যার কে ফল থেকেও বেশি টিসি নিচ্ছে। কিন্তু এটা রেজাল্ট একেবারে ইউনিক হবে, ওর থেকে রেজাল্ট ভালো হবে। মানে রেজাল্ট ভালো আসবে স্যার। অবশ্যই, সবগুলো টেস্ট করাচ্ছেন আপনি, তবে ডেটা সেট বড় হলে কি অবস্থা হবে বুঝতে পারছেন? এ, আর তখন স্যার সবগুলোই মেশিন যদি চলবেই না স্যার। হুম, স্যার সবগুলোই যদি লার্নিং এ যায় তাহলে তো রেজাল্ট 100% আসার কথা। না, রেজাল্ট 100% তো এটার সাথে সাথ নাই ভাই। রেজাল্ট 100% অনেক কিছুর উপর ডিপেন্ড করে। রেজাল্ট তো 100% হবে কিনা আপনি এভাবে বলতে পারবেন না। এরপরের চ্যাপ্টারে আসছি, ওকে। এখানে আপনি বলতে পারেন যে রেজাল্টের মানে আপনার যে যে রেজাল্টটা আপনার দিবে সেটা টেস্টিং এর সময় অ্যাকুরেট হওয়ার কথা। দেখেন কতবার ঘুরেছে এটা বুঝতে পারছেন? 768 বার ঘুরেছে এটা, 768 বার ঘুরেছে। এই যে আগে কি হচ্ছিল, 10 বার দিচ্ছিলাম, 10টা ফোল্ডে রেজাল্ট দিচ্ছিল না, স্যার আর এটা লিড। হ্যাঁ থামেন একটু নিচেরটাতে শেষ করি। নাম্বার ফোল্ড 10 লেখা কেন তাহলে? কোনটা? এই যে নিচেও নাম্বার ফোল্ড 10 লেখা কেন তাহলে? নাম্বার ফোল্ড 10? হ্যাঁ, এটা ইউজ করা হয় নাই, এমনি লেখা পড়ছে। থামেন থামেন, না না না, এমনি লেখা পড়ে নাই। থামেন একটু দেখি এটা। নাম্বার অফ ফোল্ড, হ্যাঁ এটা ইউজ করা পড়ে নাই, এটার কোনো কাজ নেই, এটার কোনো কাজ নাই। এটা আপনার ইরোর, এখানকার ইরোর, এটার কোনো কাজ নাই, যেখানে কাটা আছে এটা বইয়ের ভুল। আচ্ছা। ঠিক আছে, ওটার কোনো কাজ নেই। এই যে রান একবার দিলাম, সেখানে আপনার এটা কতবার ঘুরবে? 767 বার লার্ন হবে আর একবার টেস্ট হবে। 767 বার 768টা অ্যাকুরেসি দেখাবে। তারপরে হচ্ছে আপনার এই যে 768 বার দেখালো, তারপরে হচ্ছে আপনার এই যে এটা হলো এভারেজ। ক্লিয়ার? বোঝা জি যায়? স্যার। জি স্যার, জি বোঝা জি গেছে। স্যার। বলেন তো এখানে 100% দিচ্ছে, কোনোবার 0% কেন? একটা দিয়ে যে হচ্ছে টেস্ট, যদি মিলে যায় তাহলে 100%, আর না মিললে 0%। বোঝা গেল? জি আগে স্যার। তো সবসময় ফোল্ডের জিরো, মধ্যে অনেকগুলো ছিল। জিরো অথবা হ্যাঁ, আগে ফোল্ডের মধ্যে ধরেন 20টা ছিল, 20টার মধ্যে কোনোটা মিলছে কোনোটা মিলছে না, ওখানে তো একটা ফ্র্যাকশন হয়ে যাচ্ছিল। আর এখানে তো ফ্র্যাকশন নাই, হয় মিলবে না হলে মিলবে না, যদি মিলে যাচ্ছে তাহলে 100, না মিললে 0। তারপরে এটা হলো আপনার এভারেজ। এটা কি ক্লিয়ার? এভারেজ অ্যাকুরেসিটাই কিন্তু রিয়েল অ্যাকুরেসি, নট ইন্ডিভিজুয়াল, ওকে। জি স্যার। তার মানে স্যার আমার ডাটা সেটে যতগুলো 1 আছে ততগুলো 100 হবে? না 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 না, ডাটা সেটে 1 হলে 100 হবে কেন? ডাটা সেটেও যদি 1 হয় রিয়েল, আর প্রিডিকশন করার পরে যদি 1 হয় তাহলে 100%। আর ডাটা আচ্ছা সেটে যদি 0 থাকে, আপনার প্রিডিকশনে যদি 1 হয় তাহলে 0%, অথবা ডাটা সেটে যদি 1 থাকে, আপনার যদি রেজাল্ট প্রিডিকশনে 0 হয় তাহলে 0%। মানে এটা হলো রিয়েল আউটকামের সাথে মিলছে কিনা সেটা দেখছি। জি স্যার। বোঝা গেল? জি স্যার। স্যার এটা টেস্টিং এ একটা ধরে করতে হবে সবসময়, মানে এর থেকে বাড়ানোর কোনো সুযোগ নেই? বাড়ালে যে এটা করবেন, ফোল্ডে করবেন, ফোল্ডে চলে যাবেন। আপনি ফোল্ডের এখানে, আপনি এর আগের যে কোডটা, এই ফোল্ডের এখানে 10 না দিয়ে যদি আপনি 768 দিতেন কি হইতো? একই তো হইতো, সাতশো হইতো আট না? মানে এটা স্যার হচ্ছে লিভ অন হুম, আউট হয়ে যেত। হ্যাঁ, লিভ ওয়ান আউট ক্রস ভ্যালিডেশন হয়ে যেত এটাই। তা আপনার হাতে তো অপশন আছেই না, ঠিক আছে।
হ্যাঁ স্যার, বুঝতে পারছি। জিনিসগুলো খুব ইন্টারেস্টিং কিন্তু, যদি বুঝতে পারেন। আর এর থেকে সহজভাবে বোঝানো খুব কঠিন। এই বইটা স্যার খুব, বুঝতেছি স্যার। হ্যাঁ এই বইটা খুব মজার বই এবং খুব সহজভাবে বোঝানো, এই জন্য এই বইটা ইউজ করি আর কি। এইটা দেখাই এবার, রিপিটেড র্যান্ডম টেস্ট চেইন স্প্লিট। এইটা দেখেন, এইখানে ওই যে প্রথমটা যখন দেখালাম, প্রথমটা একটা লিমিটেশন ছিল, একবারই হচ্ছে, রিপিটেড নাই কিন্তু। এখানে আপনার হচ্ছে 2/3 লার্ন করাচ্ছি, 1/3 টেস্ট করছি। তো 2/3 দিয়ে যখন লার্ন করাচ্ছি, একবারই লার্ন হচ্ছে, একবারই টেস্ট হচ্ছে। কিন্তু যদি আপনি মনে করেন যে না, আমি হচ্ছে এটাকে 10 বার লার্ন করব, মানে আমাদের যে ফুল ডেটা সেট, এটা 2/3 একবার নিলাম, একবার 1/3 নিলাম, দ্বিতীয়বার আবার 2/3 নিব, আবার 1/3 নিব, তৃতীয়বার আবার 2/3 নিব, আবার 1/3 নিব, প্রতিবার কিন্তু র্যান্ডমলি সিলেক্ট করবে 2/3 এবং 1/3। তাহলে রেজাল্টটা কিন্তু অনেক ক্ষেত্রেই ভালো হতে পারে, একেবারে ফোল্ডের মতো হবে না, বাট এইটার থেকে অ্যাকুরেট রেজাল্ট আসার সম্ভাবনা বেশি। আমি কি বোঝাতে পারলাম? বোঝা যায় নাই? স্যার বুঝতে জি পারছি। জি স্যার, বুঝতে পারছি। দেখেন তো এই ছবিটা, এটা হলো রিপিটেড র্যান্ডম। আমি ছবিগুলো সব দিয়ে দেবো, হ্যাঁ, নেট থেকে ডাউনলোড করা, যেন বুঝতে সহজ হয়, কেননা আমাদের মাথায় কথাগুলো থাকে না, ইমেজ গুলা থাকে। তো ইমেজ গুলা একটু জাস্ট হচ্ছে চোখ বোলালে যেন মাথায় চলে আসে। এটা রিপিটেড র্যান্ডম, এটাকে অনেক সময় বলা হয় সাফল স্প্লিট। দেখেন এটা হচ্ছে টোটাল স্যাম্পল, 768টা স্যাম্পল এখানে ভাগ করা আছে, ধরলাম 768টা। এই যে ট্রেনিং স্যাম্পল আর টেস্ট স্যাম্পল কিভাবে হলো, এর মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 768র মধ্যে 10টা স্যাম্পল হচ্ছে টেস্টের জন্য রাখা হয়েছে র্যান্ডম, দ্বিতীয়বার অন্য 10টা র্যান্ডম, তৃতীয়বার অন্য 10টা র্যান্ডম, চতুর্থবার অন্য 10টা র্যান্ডম, পঞ্চমবার অন্য 10টা র্যান্ডম। আপনি 5 বার চালাবেন। কোডটা দেখে আগে, কোড না দেখালে ক্লিয়ার হবে না। দেখেন তো এখানে কি হচ্ছে, তাই বললো। স্যার মিন করেছে ডাবল প্রেস। এইখানে খেয়াল করেন, এখানে মজার জিনিস হচ্ছে স্পিড হচ্ছে 10টা, আর টেস্ট সাইজ হচ্ছে এইটা। এটা মানে কি, ছবির সাথে মিল পান? দেখেন, স্যার এই ওই যে 10টার সাপোজ, মধ্যে থেকে মানে 3 ভাগের 1 ভাগ সে টেস্ট সাইজ হিসেবে কাউন্ট করবে এটা। দেখেন বোঝেন ছবি কি বলে, দেখেন এখানে হচ্ছে স্প্লিট হচ্ছে 10টা, আর টেস্ট সাইজ হচ্ছে 0.33। বলেন কি হচ্ছে? স্প্লিট মানে স্যার 10 বার আইটারেশন হবে আর কি। আর টেস্ট সাইজ হলো স্যার প্রত্যেকবার। স্যার টোটাল টোটাল স্যাম্পলকে 10 ভাগে ভাগ করছে, প্রতি ভাগ থেকে স্যার 0.33 করে টেস্ট সাইজ হিসেবে নিছে, এটা কি স্যার? যদি আমি বলি এটা যে হচ্ছে প্রথমে ভাগ করে নিল 2/3 1/3, ওকে, প্রথমে 2/3 1/3 ভাগ করে নিল,
দিয়ে আপনার রেজাল্ট দিচ্ছে এটা। তারপরে দ্বিতীয়বার আবার 2/3 1/3 ভাগ করে নিল, দিয়ে রেজাল্ট দিচ্ছে এটা। তৃতীয়বার এভাবে এভাবে 10 বার। এটা একটা কেস। আরেকটা হচ্ছে যে আপনার প্রথমেই হচ্ছে 10টা ভাগে ভাগ করে নিল, ভাগ করে নিয়ে আপনার হচ্ছে 2/3 দিয়ে টেস্ট করছে। কোনটা হবে বলেন? প্রথমটা হবে, দ্বিতীয়টা না। আপনার এটাকে কি করছে 10 বার। এটার নাম কি? নামটা দেখেন তো, রিপিটেড র্যান্ডম। খেয়াল করেন, এইটা কিছুই না, আগেরটা 10 বার চালাচ্ছে। আপনি যদি এইটা না থাকতো তাহলে কি করতেন? একবার চলতো তো, এখন চলবে 10 বার। কারণ কারণ কে ফোল্ড এখানে নিয়ে আসেন না, কে ফোল্ড অন্য, কে ফোল্ডের সাথে এটার মিল নাই। স্যার কে প্রথমে ফোল্ডের যেটা সাথে ছিল, স্যার একটু মানে ওইটার সাথে ভাবছি না যে রিলেট কে করতে ফোল্ডের গিয়ে। সাথে মিলাবেন না, এটা কে ফোল্ডের সাথে মিলানো চলবে না, এটা এর সাথে মিলাবেন, প্রথমটার আচ্ছা আচ্ছা সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথমটা হচ্ছে পুরো ডেটা সেটের 2/3 ট্রেনিং 1/3 টেস্টিং ছিল, এবং এই যে 2/3 এবং 1/3 সিলেক্ট করছে এটা র্যান্ডমলি ছিল, কিন্তু এটা ফিক্সড না। আপনার ডেটা সেটের প্রথম থেকে 2/3 নিয়ে নিচ্ছে, পরের অংশ 1/3 নিচ্ছে, এটা কিন্তু না, সে র্যান্ডমলি চুজ করছে। তো যখন আপনি প্রথমবার করলেন তখন তো সে র্যান্ডমলি 2/3 নিয়েছে, 1/3 টেস্টিং এর জন্য রেখেছে। দ্বিতীয়বার আবার যদি এটাকে আরেকবার করান তাহলে কি হবে? র্যান্ডমলি ট্রেনিং নেবে, র্যান্ডমলি টেস্ট নেবে। তৃতীয়বার যদি করেন আবার র্যান্ডমলি নেবে, আবার র্যান্ডমলি নেবে, তাই তো? এইভাবে জি স্যার। 10 বার সে র্যান্ডমলি 2/3 1/3 করে রেজাল্ট গুলা দিচ্ছে। ওইটাকে 10 বার চালানো, সোজা হিসাব। মানে স্যার লজিস্টিক রিগ্রেশনকে আমি 10 বার লুপ চালাবো এই। 10 বার চালাবেন, কিন্তু ডেটা সেট চেঞ্জ হচ্ছে। ডেটা সেট প্রথমবার যেভাবে ট্রেনিং আর টেস্ট ছিল, দ্বিতীয়বার কিন্তু সেই ট্রেনিং আর টেস্ট স্যাম্পল থাকছে না। তৃতীয়বার কিন্তু প্রথম আর দ্বিতীয়বারের মতো ট্রেনিং টেস্ট স্যাম্পল থাকছে না, চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? জি স্যার। কারণ স্যার এখানকার এটা এখানে একটা সবসময় লাইন, র্যান্ডমলি কাজ করে। হ্যাঁ, স্যার কোডটাতে একটা লাইনে যে রেজাল্টস ইকুয়ালস টু এখানে সিবি ইকুয়ালস টু কে ফোল্ড, এটা কি? কোনটা বলেন? স্যার এই যে রেজাল্টস এই লাইনটা, এইটা 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 দিয়েই তো আমরা এই ভাগটা করছি। এই যে সাপোল স্প্লিট, ওখানে দেখালাম না, এই যে সাপোল স্প্লিট, এটা এখানে ছবিতেও দেখেন সাপোল স্প্লিট লেখা আছে। এই টেকনিকটার কাজই হচ্ছে আপনার কতবার ভাগ করবেন, মানে কত পার্সেন্ট ট্রেনিং টেস্টিং এ রাখবেন, এবং কতবার আপনি চালাবেন। এই যে দেখেন এন স্প্লিট, কতবার স্প্লিট করছেন আর কত ভাগে ভাগ করছেন টেস্ট সাইজকে, এটা থাকবে হচ্ছে সাপোল স্প্লিট। এইটা কে ফোল্ড নাম দিয়ে রেখেছে, এখানে আপনার নাম লিখলেও কোনো সমস্যা নাই, যেটা এখানে ইউজ করেছে, বাট ইট ইজ নট রিলেটেড টু কে ফোল্ড। ঠিক আছে, বোঝা গেল? এটা সাপোল এই স্প্লিট যদি ভাগটাকে, বাড়াই দেই তাহলে কি রেজাল্ট বেশি আসবে? এইটা বলা কঠিন, এটা আপনাকে টেস্ট করে করে দেখতে হবে। জি এটা বলার কোনো সুযোগ নাই, কারণ কি এখানে কি ডাটা আছে, ডেটাগুলোর মধ্যে রিলেশনশিপ কিভাবে আছে, এগুলা তো আসলে এত বড় ডেটা সেটে বোঝা কঠিন। এটা আপনাকে টেস্ট করে করে দেখতে হবে কোনটায় রেজাল্ট ভালো আসে। আমরা দেখবো, এগুলা সব দেখবো। এটা কি বোঝাইতে পারলাম? যেমন এখানে হচ্ছে দেখেন এই প্যারামিটারে, এই যে সাপোল স্প্লিটের মধ্যে আছে টেস্ট সাইজ, তারপরে আমাদের হচ্ছে এই যে টেস্ট সাইজ হলো 2/3 1/3, এখানে করলাম ট্রেনিং টেস্ট সাইজ। আর কতবার চলবে, রিপিটেড কবার হবে, এটা এটা হলো রিপিটেড র্যান্ডম। আসলে বুঝতেই পারছেন, ওই যে রিপিটেড র্যান্ডম মানে কি, র্যান্ডমলি ট্রেইন টেস্ট সিলেক্ট হচ্ছে এবং রিপিট হচ্ছে কয়বার, রিপিট হচ্ছে 10 বার করে। এই জিনিসটা কে ফোল্ডের মধ্যে থাকছে। কে ফোল্ড নাম দিয়ে দেওয়াটাই আসলে এখানে ঠিক হয় নাই, অন্য নাম দিলে ভালো হতো। তারপরে এইটা এখানে ইউজ করা হচ্ছে, এটা তো ভেরিয়েবলের নাম, এটা এখানে আপনার নাম আপনি বসাতে পারেন, দিয়ে যে লজিস্টিক রিগ্রেশন দিয়ে ক্রস ভ্যালিউ স্কোর দিয়ে আপনার হচ্ছে ক্লিয়ারটা দেখতে হচ্ছে। কে ফোর ক্লিয়ার? নামটা চেঞ্জ করে দেন স্যার। না এখানে চেঞ্জ না করি, কারণ এই যে বইয়ের সাথে মিল আছে তো, না করাই ভালো, আপনারা বুঝে নেন। ঠিক আছে, স্যার তবে এটা কি প্রথম টেস্টটাই 10 বার হবে র্যান্ডম চুজ করে? র্যান্ডম রিপিট, হ্যাঁ। এই এখানে এত এই চার, হ্যাঁ বলেন বলেন। মানে এতটুকুই তো, আর কোনো চেঞ্জ নাই, নো, প্রথমটাই 10 বার হচ্ছে। 10 বার। এখানে আপনার প্রথমটা এবং দ্বিতীয়টা এই দুইটা মাথায় রাখবেন বেশি করে, এই দুইটাই চলে, পরের গুলা এক্সেপশনাল। হুম, ঠিক আছে। ঠিক আছে, এরপরে আমরা এই 10 নম্বর চ্যাপ্টারটা শুরু করি। এটা একটু বড় চ্যাপ্টার, তারপরে একটু শেষ করতে চাই আজকে, দেখা যাক আমরা কতক্ষণ করতে পারি। চ্যাপ্টার 10, মেশিন লার্নিং অ্যালগরিদম পারফরমেন্স ম্যাট্রিক্স। এটা হলো যে আমরা যেটা বললাম যে সামনের দিন তো আসলে আমরা অ্যালগরিদম গুলো দেখা শুরু করব, মেশিন লার্নিং এর অ্যালগরিদম। তো অ্যালগরিদম গুলার অ্যাকুরেসি আমরা কিভাবে মেজার করতে পারি, যেমন এইখানে
শুধুমাত্র আমরা আজকে যে অ্যাকুরেসিটা দেখলাম, শুধুমাত্র আপনার পার্সেন্টেজ এফিসিয়েন্সি কত পার্সেন্ট রেজাল্ট আসছে সেটা। কিন্তু আসলে এইটাই কিন্তু একমাত্র মেজারমেন্টের টেকনিক না, আরো অনেকগুলা টেকনিক দিয়ে মেজার করা যায়। তো এইখানে মূলত এই চ্যাপ্টারে সেটা আলোচনা করছে যে আমরা ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কোন কোন টেকনিক গুলো অ্যাপ্লাই করব বা করতে পারি পারফরমেন্স মেজার করার জন্য, আবার রিগ্রেশনের ক্ষেত্রে আমরা কিভাবে মেজার করতে পারি। ক্লিয়ার? এইটা একটু এই চ্যাপ্টারে আলোচনা করা আছে। তো ক্লাসিফিকেশন ম্যাট্রিক্স মানে আমরা রেজাল্ট গুলা কিভাবে মেজার করব, মেজারমেন্টের টেকনিক কতগুলা হতে পারে, তারপরে আপনি আপনার পছন্দ মতো চুজ করবেন। আমরা এখানে দেখলাম শুধুমাত্র অ্যাকুরেসি, কিন্তু এখানেই দেখেন এই যে অ্যাকুরেসি আছে, ক্লাসিফিকেশন অ্যাকুরেসি, লগারিদমিক লস, তারপরে এরিয়া আন্ডার রক কার্ভ, এইইউসি বলা হয়, কনফিউশন ম্যাট্রিক্স, ক্লাসিফিকেশন রিপোর্ট। এই 5 ভাবে আমরা সাধারণত করতে পারি। তারপরে আমরা হচ্ছে পাঁচটা প্রোগ্রাম আছে এখানে। রিগ্রেশন ম্যাট্রিক্স আমরা সাধারণত মিন অ্যাবসলিউট ইরর, মিন স্কোয়ার ইরর, আর স্কোয়ার, এই 3টা টেকনিক বাইরে আরো কিছু আছে আর কি, এগুলা দিয়ে করতে পারি, এগুলা পপুলার। তো এখানে এই আমরা প্রথমে যেটা দেখবো যে ক্লাসিফিকেশন এর অ্যাকুরেসি গুলা, আসলে অ্যাকুরেসি বলা ঠিক না, ক্লাসিফিকেশনের পারফরমেন্স। আমরা তো এর আগে বলেছি যে মেশিন লার্নিং এর যে প্রবলেম সলিউশনের টেকনিক, 2 ধরনের প্রবলেম, আমরা 2 টাইপের প্রবলেম সলভ করি। একটা হচ্ছে ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে রিগ্রেশন। ক্লাসিফিকেশন হচ্ছে এটা কোন গ্রুপের মধ্যে পড়ে সেটা ডিফাইন করা, আইডেন্টিফাই করা। আর রিগ্রেশন হচ্ছে এইটার আসলে একটা রিগ্রেশন লাইন তৈরি করা। আমরা যে কোনো প্রিডিকশন বললে যেন ওই লাইন ধরে বলতে পারি যে এটা আসলে ভ্যালু এটা হতে পারে, যেমন হচ্ছে ওয়েদার প্রিডিকশন। ওকে, তো ক্লাসিফিকেশন ম্যাট্রিক্স এর জন্য আমরা এখানে 5টা টেকনিক দেখছি। তো এই যে অ্যাকুরেসি, অ্যাকুরেসি আসলে কিভাবে মেজার করে, এই যে আমরা এখানে যে অ্যাকুরেসিটা দেখলাম, এই যে অ্যাকুরেসি ধরলাম সবগুলা বা ইন্ডিভিজুয়াল অ্যাকুরেসি যেটা ধরলাম, ধরেন প্রথমবার যখন লুপ চলছে তখন অ্যাকুরেসি হচ্ছে 74.8380। এইটা কিভাবে আসলো, এটা কিভাবে আসলো একটু আপনাদের দেখাই। এটা এখানে লেখা নাই, থামেন তো, থাকতে পারে, আমি এখানে যদি পেয়ে যাই অ্যাকুরেসি অফ ক্লাসিফিকেশন মডেল, এখানে অনেক জটিল ভাবে দেওয়া আছে, আমরা এগুলো দেখবো, তবে প্রথমে আমি এটা দেখতে চাচ্ছি না, আগে এটা দেখাই তারপরে দেখাবো। দেখেন অ্যাকুরেসিটা কিভাবে হয়। অ্যাকুরেসি হচ্ছে আমরা কিভাবে মেজার করি, টোটাল নাম্বার অফ টেস্ট স্যাম্পল গিভেন টু দ্য সিস্টেম। কতগুলা স্যাম্পল আপনি সিস্টেমে দিয়েছেন সেটা একটা, আর এখানে হচ্ছে কারেক্টলি ক্লাসিফাইড, আমি নাম্বার লিখি, নাম্বার অফ কারেক্টলি ক্লাসিফাইড স্যাম্পল। এইটা হচ্ছে অ্যাকুরেসি মেজারমেন্টের টেকনিক। দেখেন তো, একটু বোঝার চেষ্টা করেন। এই যে আমরা এত পার্সেন্ট অ্যাকুরেসি পাইলাম, কিভাবে পাইলাম? এখানে দেখেন, এই যে আমরা একটা এক্সাম্পল ধরি, প্রথমটা ধরি সহজ হবে বুঝতে। 2/3 হচ্ছে লার্ন করিয়েছি, 1/3 টেস্ট করিয়েছি। লার্ন তো করাইলামই, টেস্টিং এর সময় আমরা কতগুলা স্যাম্পল পেয়েছি? 254টা। তাহলে 254টা স্যাম্পল দিয়ে টেস্ট করেছি, তাহলে কি হবে এই ইকুয়েশনের টোটাল নাম্বার অফ টেস্ট স্যাম্পল গিভেন টু দ্য সিস্টেম, এটা কত হবে? এটা হবে 254। ওপরে কত হবে? 254টা টেস্ট করিয়ে আপনি কতগুলা কারেক্টলি ক্লাসিফিকেশন করতে পেরেছেন? ধরলাম আমি 200টা পেরেছি, তাহলে এটার অ্যাকুরেসি কত হবে বলেন তো? 200 ভাগ 254, 78.74।
তাহলে এটা আসবে 78.74। এটা যদি 100 গুণ করেন এখানে, তাহলে এটা হবে হলো এই যে ক্রস, এটা যদি করেন তাহলে এটা হবে এটা। এটা কি বুঝাতে পারলাম? কি ঠিক আছে? ঠিক আছে না নাই বলেন, কথা বলেন। জি স্যার, ঠিক আছে, বোঝা গেছে এটা। হ্যাঁ, এটা খুবই সহজ আর কি। এইটা হলো 254টা স্যাম্পল দিলাম, 200টা সাকসেসফুলি করতে পেরেছে। 254টা কোথায় থেকে পেয়েছিলাম? টেস্টের। তো 254টার রেজাল্ট কি হবে সেটা তো আমাদের কাছে আছে, কিন্তু 254টা দেওয়ার পরে দেখা যাচ্ছে 200টা ঠিক মতো টার্গেটের সাথে মিলাইতে পেরেছে, বাকিগুলো মিলে নাই। তাহলে যেগুলো মিলে নাই সেগুলো বাদ, যেগুলো মিলাইতে পেরেছে সেগুলো হচ্ছে ওকে। তার মানে 254টা দিয়ে 200টা আমরা অ্যাকুরেটলি ক্লাসিফিকেশন করতে পেরেছি, তাহলে সেটা হচ্ছে 100%। এর সাথে গুণ করলে আমাদের এটা হবে। তো এইটা হচ্ছে অ্যাকুরেসি। আমরা এখানে এইভাবেই কিন্তু এই রেজাল্ট গুলা সব পেয়েছি, সবগুলা। ঠিক আছে? কে ফোল্ডের ক্ষেত্রে আপনার অতবার হয়েছে ক্যালকুলেশন, জাস্ট 10 বার দিলে 10 বার, কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু এভাবেই ক্যালকুলেশন হয়েছে। এখন এই জায়গায় আমাদের এই চ্যাপ্টার 10-এ দেখেন এই যে ক্লাসিফিকেশন অ্যাকুরেসি, এটা ওই যেটা বুঝালাম ওইভাবেই ক্লাসিফিকেশন অ্যাকুরেসির রেজাল্ট চলে আসছে। স্যার এই 200 ফিগারটা কোথা থেকে আসলো? আরে বাবা, এটা একটা দামি ডাটা ধরলাম, আচ্ছা, কিছু না এমনি আমরা বের করব কিভাবে ওটা? আসছে। আমি বলছি আপনাকে, দেখেন ধীরে ধীরে আসি। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন এই যে এইখানে যে রেজাল্টটা আসলো, ধরেন 0.78, যে কোনো একটা রেজাল্টে। আচ্ছা, এটাই এটাই করে দেখায় আপনাদের। এটা কি ইজি? সহজভাবে চিন্তা করেন, হ্যাঁ সহজভাবে চিন্তা করলে সহজ হবে, নাহলে জটিল হয়ে যাবে। এটা দেখেন, এটা দেখেন, খেয়াল করেন এটা অ্যাকুরেসি আমরা কিভাবে মেজার করছি। ওই যে যেই টেকনিকটা বললাম আগেরই সব, এটা কিন্তু কে ফোল্ড দিয়ে করা। কে ফোল্ড, ক্রস ভ্যালি স্কোর, দ্বিতীয় প্রোগ্রামটা। হ্যাঁ, লজিস্টিক রিগ্রেশন, ডেটা সেটটাকে নিলাম, ইনপুট আউটপুটে ভাগ করলাম, কে ফোল্ডের স্প্লিট করছি 10টা। ওকে, লজিস্টিক রিগ্রেশন মডেল দিলাম, অ্যাকুরেসি, এই যে স্কোরিং অ্যাকুরেসি, এগুলাতে কিন্তু সব স্কোরিং অ্যাকুরেসি ছিল। এই যে এগুলা বাই ডিফল্ট কিন্তু স্কোরিং, এই যে লেখা নাই, কিন্তু বাই ডিফল্ট স্কোরিং কিন্তু অ্যাকুরেসির কাজ করে, এখানে সেটা লেখা আছে। আমরা কিন্তু এর আগে ক্রস ভ্যাল স্কোরের মধ্যে এই যে এই টার্মটা ইউজ করেছিলাম না, স্কোরিং ছিল না। বাই ডিফল্ট আপনি যদি কিছু না করেন, স্কোরিং অ্যাকুরেসি ধরে নেবে, অ্যাকুরেসি বের করে দেবে। আর আপনি যদি ডিফাইন করেন তাহলে সেটা দিবে, এরপরের প্রোগ্রামগুলো সেগুলো দেওয়া আছে। কিন্তু প্রথম প্রোগ্রামটাই আমরা যেহেতু দেখছি, এটা হচ্ছে এই যে ক্লাসিফিকেশন অ্যাকুরেসিটা, ওই জন্যই ক্লাসিফিকেশন অ্যাকুরেসি দেখাচ্ছে এখানে। দেখেন, স্কোরিং আমরা অ্যাকুরেসিতে চাচ্ছি, এরপরে ক্রস ভ্যাল স্কোর, মডেল, ইনপুট আউটপুট, কে ফোল্ড, স্কোরিং অ্যাকুরেসিতে দিবে। দেখেন রেজাল্ট কত আসে। আমরা কিন্তু এখানে শুধুমাত্র মিনটা দেখতে চাচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু কে ফোল্ড যদিও এখানে 10টা করেছি, কিন্তু আমরা শুধুমাত্র মিন রেজাল্টটা দেখতে চাই। 10টা দেখাবে না, শুধু একটা এভারেজটা দেখাবে। এইটা কিভাবে আসলো? এটা আসলো এই ফর্মুলাতে, এখানে আছে 76.82। তাহলে 76.82 মানে হচ্ছে এখানে 200 থেকে একটু কম আছে। তার মানে 254টা, সরি এখানে 254 হবে না, 10 ফোল্ড না, 10 ফোল্ড তো, জি স্যার, 10 10 ফোল্ড। ফোল্ড। হ্যাঁ, 10 ফোল্ড হলে কত হয়েছে দেখাই। 10 ফোল্ড হলে 68। 768 ভাগ 10, মানে এক এক ভাগে আছে 76 থেকে 77টা। ওকে, 77টা। হ্যাঁ, তাহলে এরকম 10 বার রেজাল্ট হয়েছে। 10 বার রেজাল্ট হওয়ার পরে এভারেজ এইটা। তো প্রতিবারে আপনার যেটা হয়েছে সেইভাবে ধরে ধরে ও কিন্তু এই কাজগুলো করেছে, এক একবার এক এক ধরনের এই রেজাল্ট এসছে এই ফর্মুলা অনুসারে। কি বুঝাতে পারলাম? এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। কারো প্রবলেম? ওই যে যিনি কোশ্চেন করছিলেন একজন ফিমেল, আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার, পেরেছি। ঠিক আছে, আপনি যতবার এখানে
হচ্ছে দেওয়া, এই যে এখানে টোটাল নাম্বার অফ টেস্ট স্যাম্পল যতবার দিচ্ছেন আর যতবার কারেক্টলি ক্লাসিফিকেশন করতে পেরেছেন সেইটার সেই সংখ্যা ভাগ করলে যেটা হবে সেটাই অ্যাকুরেসি। ঠিক আছে, যেমন ধরেন আপনি আপনার ক্ষেত্রে চিন্তা করেন, মেশিন বাদ দেন, আপনাকে 100টা লোক প্রথমে একবার ছবি দেখে চিনিয়ে দেওয়া হলো যে 100টা আপনি প্রথমে লার্ন করিয়ে নিলেন, এরপরে টেস্টিং এর সময় 20টা আসলো, আপনি 20টার মধ্যে তাহলে 20টা যদি আসে তাহলে টোটাল নাম্বার অফ টেস্ট স্যাম্পল কত হবে? 20টা। আর আপনি 20টার মধ্যে ধরেন 15টা আইডেন্টিফাই করতে পেরেছেন। কারেক্টলি, হুম। তাহলে 15 ভাগ 20 যেটা পার্সেন্টেজ হবে সেটা রেজাল্ট। যদি কে ফোল্ড করেন তাহলে 10 বার এভাবে হবে, হওয়ার পরে এভারেজটা এখানে আসবে। খুব সিম্পল। এই তো, কার কোনো কোয়েরি এটা নিয়ে? এইটা একটা টেকনিক, ক্লাসিফিকেশন অ্যাকুরেসি দিয়ে আমরা রেজাল্ট বের করি। সেকেন্ড হচ্ছে লগারিদমিক লস, এইটা আরেকটা টেকনিক। লগারিদমিক লসটা কি হয় দেখেন, অনেক সময় লগ লস বলা হয়। স্যার বলেন। স্যার এই টেকনিক গুলো তো অটোমেটিক্যালি স্যার হচ্ছে আমাদের ইয়ের মধ্যে অ্যালগোরিদমে দেয়াই এই যে থাকবে। এটা দেওয়াই আছে ক্রস ভ্যালু স্কোরের মধ্যে, আপনি কোনটা দেখতে চাচ্ছেন, আপনি এই যে প্যারামিটার আমরা সেট করে দিয়েছি অ্যাকুরেসি, ওই জন্য অ্যাকুরেসি দেখাচ্ছে। এরপরে আচ্ছা আচ্ছা আমরা যখন লিখবো হচ্ছে এই যে স্কোরিং, স্কোরিং এর মধ্যে যে নেগেটিভ লগ লস, সে লগ লস দেখাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই জি স্যার। ওই জন্য তো আমরা লাইব্রেরি ইউজ করছি, তাই না? না হলে তো অবস্থা খারাপ হয়ে যেত। জি স্যার, এগুলো বিল্ড করতে তো অনেক ইঞ্জিনিয়ারিং প্রসেস লাগবে। অনেক ঝামেলা আছে বিট করা। স্যার এই অ্যাকুরেসি কি শুধু কে ফোল্ডেরই বের করা যাবে নাকি সবগুলোরই করা যাবে? সবগুলো বের করা যাবে। আচ্ছা। দেখেন এটা কি, এটা আরেকটা টেকনিক, এটা হচ্ছে লগ লস বা লগারিদমিক লস। তো লগারিদমিক লস কিভাবে ক্যালকুলেট হয় সেটা যদি দেখায় আপনাদের, এখানে একটা ডাউনলোড করা থাকার কথা, এটা আপনার ফ্রি সময় দেখবেন। হ্যাঁ, এই যে লগ লসের টিউটোরিয়াল, এটা এখানে দেওয়া আছে। লগ লসের ফর্মুলা হচ্ছে এটা। লগ লস বের করার জন্য ওয়াই হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট। ধরেন একটা স্যাম্পল দিলেন, এখান থেকে আপনি ধরেন যে একটা স্যাম্পল দিলেন, 254টা ধরেন স্যাম্পল টেস্ট করেছেন, একটা স্যাম্পল দিলেন, তাহলে এই স্যাম্পলের অ্যাকচুয়াল আউটপুট 0। এই ওয়াই মানে হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট, মানে 0টা। ওয়াই হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট, মানে ডেটা সেটে কি আছে, যদি আপনি এই স্যাম্পলটা দেন তাহলে এই স্যাম্পলের অ্যাকচুয়াল আউটপুট যদি 0 হয় 0, 1 হলে 1। সরি, কোথায় গেল এটা? এই যেটা। আর 1 মাইনাস ওয়াই মানে হচ্ছে 1 মাইনাস অ্যাকচুয়াল আউটপুট, যদি 0 হয় তাহলে 1 মাইনাস 0 হবে। আর লগ পি, লগ পি মানে হচ্ছে প্রিডিক্টেড, মানে আপনি টেস্ট করে কি পাইলেন, একটা তো অরিজিনাল, এটা টার্গেট, এটা ছিলই। আর আপনি অ্যালগোরিদমে দেওয়ার পরে যেটা আসলো সেটা হচ্ছে প্রিডিক্টেড। অ্যাকচুয়াল আউটপুট, একটা হচ্ছে প্রিডিক্টেড আউটপুট। অ্যাকচুয়াল যেটা আপনার অরিজিনাল ডেটা সেটে আছে, যে 200 আপনার 3 ভাগ করে 2 ভাগ হচ্ছে ট্রেনিং এর জন্য রেখেছিলেন, 1 ভাগ টেস্টিং এর জন্য রেখেছিলেন। তো 1 ভাগ যখন টেস্টিং এর জন্য রেখেছিলেন 254টা স্যাম্পল, একটা স্যাম্পল নিয়ে যখন কাজ করছেন, এটার তো অ্যাকচুয়ালটা আছে, তাই না? এই অ্যাকচুয়ালটা হচ্ছে ওয়াই। আর অ্যাকচুয়ালটা বাদ দিয়ে আপনার হচ্ছে এই ইনপুটটা দিয়ে যখন আপনি রেজাল্টটা কত হচ্ছে বের করে দেখবেন, সেটা হচ্ছে প্রিডিক্টেড, সেটা হচ্ছে পি। এটা হচ্ছে পি, এটা লগ পি। আর 1 মাইনাস, এই যে লগ এর মধ্যে 1 মাইনাস পি, এইটার ভ্যালু যত সেটা বের করলে যেটা আসবে সেটাই হচ্ছে লগ লস, একটা বের করে দেওয়া আছে। ঠিক আছে, আমি এটা দিয়ে দেবো, যদি মনে করেন দেখতে পারেন। এইটাই ব্যাকএন্ডে করে দেওয়া আছে। আপনি যদি লগ লস বের করতে চান, আগের প্রোগ্রামের সাথে কোনো পার্থক্য নাই, শুধু আপনাকে যেটা করতে হবে এই স্কোরিং এর জায়গায় লিখতে হবে নেগেটিভ লগ লস। এখানে ছিল অ্যাকুরেসি, শুধু এই জায়গায় লিখবেন হচ্ছে নেগেটিভ লগ লস। ক্লিয়ার? ভয় পেন না, এটা হলো অ্যাকুরেসি, এটা হচ্ছে লগ লস। আপনি যেটা ইচ্ছা সেটা দিয়ে দেখাইতে পারেন, এটা আপনার ইচ্ছা। অ্যাকুরেসির ক্যালকুলেশন তো আমি করে আপনাদেরকে দেখালাম এভাবে, আর লগ লসের জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করা হয়।
ওয়াই হচ্ছে অ্যাকচুয়াল আর পি হচ্ছে প্রিডিক্টেড। টেস্টিং এর সময় তো একটা অ্যাকচুয়াল আছে, আর টেস্টিং এর সময় আপনি ইনপুট ডাটা দিয়ে কি পাইলেন সেটা হচ্ছে প্রিডিক্টেড। পি হচ্ছে প্রিডিক্টেড। এই ভ্যালুটা যদি বের করি তাহলে এইভাবে প্রত্যেকটা স্যাম্পলের ভ্যালু বের হয়ে যে রেজাল্টটা আসবে সেটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আপনার হচ্ছে এই লগ লসের ভ্যালুটা আসবে। এটা যত জিরোর কাছাকাছি হবে তত রেজাল্ট ভালো। আগেটা তো ওয়ানের যত কাছাকাছি হবে তত ভালো, আর এটা হচ্ছে যত জিরোর কাছাকাছি হবে তত ভালো। প্রিন্টের ঠিক আছে? ভেতর অ্যাকুরেসি মানে নেগেটিভ লগ লস হবে হ্যাঁ না হ্যাঁ, স্যার? বলেন বলেন। তা প্রিন্টের মধ্যে যে অ্যাকুরেসি লিখছেন, অ্যাকুরেসি আসছে কেন নেগেটিভ? এটা লগ লস হবে। ঠিক আছে, ওকে, বোঝা গেল? এরপরে দেখেন এরিয়া আন্ডার রক কার্ভ, এইটা একটু বুঝতে হবে। এরিয়া আন্ডার রক কার্ভ এইটা বুঝতে হলে একটু বুঝতে হবে এটা অন্যভাবে, একটু খেয়াল করেন। পজিটিভ, ফলস পজিটিভ, নেগেটিভ, ফলস নেগেটিভ, এই চারটা টার্ম বুঝতে হবে। আগে যে পার্সেন্টেজের ইকুয়েশনটা আমরা বের করলাম সেটা কিন্তু দেখেন একটা বিষয়, একটু থামেন, ওটা চলে গেছে। আগে যে পার্সেন্টেজটা আমরা বের করলাম যে টোটাল নাম্বার অফ স্যাম্পল গিভেন টু দ্য সিস্টেম, আর একটা হচ্ছে কারেক্টলি ক্লাসিফাইড স্যাম্পল। তো সেইটা ছিল টোটাল, তো নিচে ছিল, আর ওপরে ছিল ট্রু পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ। দেখেন আপনি একটা স্যাম্পল দিচ্ছেন, খেয়াল করুন, আপনি 512টা ট্রেন করালেন, 254টা টেস্ট করালেন। এখন 254টা যখন টেস্ট করছেন প্রত্যেকটা কিন্তু একটা একটা করে টেস্ট হচ্ছে, তাই না? 254 বার। তো প্রথমবার ধরেন আপনি টেস্ট করলেন, 254-এর মধ্যে একটা স্যাম্পল দিলেন, এটা কি হতে পারে? চারটা কন্ডিশন হতে পারে। ট্রু পজিটিভ মানে এটা পজিটিভ হচ্ছে, মানে ওয়ান হচ্ছে, সত্যি এটা ওয়ান, মানে কারেক্টলি ক্লাসিফিকেশন হচ্ছে। ট্রু নেগেটিভ, এটাও কারেক্টলি ক্লাসিফিকেশন হচ্ছে, মানে নেগেটিভ কিন্তু ওয়ান। পজিটিভ মানে ওয়ান, নেগেটিভ মানে জিরো, মানে এটা হচ্ছে ওয়ান গ্রুপের ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ, মানে ট্রু ওয়ান ট্রু জিরো। এইটা হলো কারেক্টলি ক্লাসিফাইড হয়েছে, এই দুইটা কিন্তু কারেক্টলি ক্লাসিফাইড, এই দুইটা কারেক্টলি ক্লাসিফাইড। আর এই দুইটা হচ্ছে ফলসলি ক্লাসিফাইড। ফলস পজিটিভ মানে হচ্ছে এইটাকে মেশিন আপনার টেস্টে বলছে যে এইটা ঠিক আছে বাট এটা ভুল। আবার আরেকটা হচ্ছে মেশিন নেগেটিভ বলছে বাট এটা হচ্ছে ফলস নেগেটিভ, মানে এটা আসলে ঠিক না। আপনার ট্রু যেগুলা সেগুলা মূলত কারেক্ট, ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ, আর এটা হচ্ছে ফলস পজিটিভ ফলস নেগেটিভ। এই চারটা কন্ডিশন হইতে পারে, সেটা কি বুঝছেন? এটা আগে বলেন, একটু চিন্তা করেন। আপনি যখন একটা স্যাম্পল দিলেন, ধরেন এখানে আছে আপনার হচ্ছে 254টা স্যাম্পল। এই 254টা স্যাম্পল আপনি কি করবেন? এখানে হচ্ছে 1 2 3 4, এভাবে কি হবে? এভাবে তো হচ্ছে আপনার 254টা আপনি টেস্ট করবেন, তাই না? তো প্রথমবার যখন একটা স্যাম্পল আপনি দিলেন একটা সিস্টেমের মধ্যে, যখন আপনি একটা স্যাম্পল এখান থেকে তুলে নিয়ে এখানে আপনি বসায় দিলেন, তখন এইটার রেজাল্ট কয় রকমের হতে পারে? এই 4 রকমের হতে পারে। কি হতে পারে? ট্রু পজিটিভ। ট্রু পজিটিভ মানে এই সিস্টেম যেটা দিয়েছে সেটা রেজাল্ট হচ্ছে ওয়ান, এবং এটা আপনার যে ডেটা সেট, যেই স্যাম্পলটা নিয়ে আপনি করেছিলেন সেটার সাথে পুরোপুরি মিলে গেছে, অতএব এটা ট্রু পজিটিভ।
এরপরে আপনি আরেকটা স্যাম্পল দিলেন, এটা হলো এই যে রেজাল্ট দিল সেটা হচ্ছে রেজাল্ট দিয়েছে 0, এবং আপনি ডেটা সেটের সাথে মিলিয়ে দেখছেন যে এই রেজাল্টটা 0ই, তার মানে এটা হলো ট্রু নেগেটিভ। তাহলে একটা ট্রু পজিটিভ হলো, একটা ট্রু নেগেটিভ হলো। ধরেন এরপরে 3 নাম্বার স্যাম্পলটা আপনি দিয়েছেন, এটাও হচ্ছে ট্রু পজিটিভ, তাহলে এখানে একের জায়গায় ট্রু পজিটিভ কত হলো 2। এভাবে কিন্তু সংখ্যাটা বাড়ে। আমি এতক্ষণ পর্যন্ত বললাম যেটা হচ্ছে ট্রু পজিটিভ বা ট্রু নেগেটিভ, যেটা যেটা সে প্রিডিক্ট করছে সেটা মানে প্রিডিক্ট হচ্ছে পি দিয়ে ডিফাইন করা হয়, আর অ্যাকচুয়াল হচ্ছে ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ওয়াইটা হচ্ছে আপনার এই যে এখানকার অ্যাকচুয়াল, আর প্রিডিক্টেডটা হচ্ছে যেটা সিস্টেম প্রেডিকশন করে দিচ্ছে 1 অথবা 0। যদি এই দুটো মিলে যায়, ধরেন অ্যাকচুয়াল হচ্ছে 1, প্রেডিকশনও হচ্ছে 1, তাহলে এটা হলো ট্রু পজিটিভ। অ্যাকচুয়াল হচ্ছে 0, প্রেডিকশনও হচ্ছে 0, এটা হচ্ছে ট্রু নেগেটিভ। ঠিক আছে? অ্যাকচুয়াল হচ্ছে 0, প্রেডিকশন করছে 1, এইটা ফলস পজিটিভ। দেখেন ফলস 1 দেখাচ্ছে, বাট এটা হওয়া উচিত ছিল 0। অ্যাকচুয়াল হচ্ছে 1, সে প্রিডিক্ট করছে 0, এটা হচ্ছে ফলস নেগেটিভ। আমি কি বোঝাতে পারলাম? এরকম আপনি 254 বার রান করিয়ে কোনটা কতবার হচ্ছে, ধরেন ট্রু পজিটিভ হলো 100 বার, ট্রু নেগেটিভ হলো 20 বার, ফলস পজিটিভ হলো 20 বার, এই ফলস নেগেটিভ হলো একটা সংখ্যা, যেটা যোগ করে হবে 254 বার। এই সংখ্যাটা লাগবে। এটা কি বোঝাতে পেরেছি? একটু বলেন আমাকে। জি স্যার, বুঝছি। পজিটিভ মানে 1, নেগেটিভ মানে 0। যদি অ্যাকচুয়াল 1 হয়, প্রিডিক্টেড 1 হয়, তাহলে ট্রু পজিটিভ। যদি অ্যাকচুয়াল 0 হয়, প্রিডিক্টেড 0 হয়, তাহলে ট্রু নেগেটিভ। যদি অ্যাকচুয়াল 0 হয়, প্রিডিক্টেড 1 হয়, তাহলে হচ্ছে ফলস পজিটিভ। যদি অ্যাকচুয়াল 1 হয় আর প্রিডিক্টেড 0 হয়, তাহলে ফলস নেগেটিভ। এইভাবে প্রত্যেকটা স্যাম্পল টেস্ট করে করে আপনার হচ্ছে এটা সংখ্যাটা বের করতে হবে। বের করে যদি আপনি গ্রাফ তৈরি করেন, দেখেন গ্রাফের একদিকে এই যে এই দিকটাই হচ্ছে ট্রু পজিটিভ রেট, আর এটা হচ্ছে ফলস পজিটিভ রেট। তার মানে আমরা যে ছবিটা আঁকলাম, এই ছবির এই যে ট্রু পজিটিভ আর ফলস পজিটিভ নিয়েছে, এই দুইটা নিয়েছে, এই দুইটা নিয়ে গ্রাফটা তৈরি করেছে। এদিকে ট্রু পজিটিভ, এদিকে ফলস পজিটিভ। যদি সেটার ভ্যালু 1 হয়, তাহলে এইটা একবারে 100% ক্লাসিফাই করে দিবে, খুব ভালো। আর যদি এইটা এই দিকটাই যটা হবে, যত নামতে থাকবে তত রেজাল্ট কমে যাবে। সাধারণত 50% যদি হয়, তাহলে এটা হচ্ছে যে এই জায়গায় থাকে, আর এগুলো হচ্ছে মাঝামাঝি। 50%-এর নিচে হলে সাধারণত অন্যভাবে আপনাকে চিন্তা করতে। এটাই হচ্ছে AUC, এরিয়া আন্ডার রক কার্ভ। এটা যদি আমি আরেকটু দেখাই আপনাদের ফিগারটা, AUC, এই যে এই ফিগারটা দেখেন, এরিয়া আন্ডার রক কার্ভ মানে কি আসলে? এই যে এই গ্রাফটাই আসলে সে বোঝাচ্ছে, এই যে AUC, এই পুরোটা, এই যে এখানে হচ্ছে ট্রু পজিটিভ রেট, ফলস পজিটিভ রেট, ট্রু পজিটিভ রেট, ফলস পজিটিভ রেট, এবং এই যে গ্রাফ, এই যে যেটা আসবে, অনেকগুলো স্যাম্পল কিন্তু দিয়ে এইটা আসবে, এইটার আন্ডারে যে গ্রাফটা, এটাই হচ্ছে AUC। আমি কি বুঝাতে পারলাম? কি বুঝছেন না বুঝেন নাই? জি স্যার, এটা ক্লিয়ারলি বুঝছি। আচ্ছা, থামেন। এই স্যার ফিগার মানে আমি যদি বলি স্যার, তাহলে একটু মানে দেখেন, মানে আমি বলেন আসলে বলেন বুঝছি কিনা স্যার। বলেন। মানে ট্রু পজিটিভের ক্ষেত্রে স্যার প্রেডিক্ট করবে 1, অ্যাকচুয়াল হবে 1, মানে হুম, আর হচ্ছে ট্রু নেগেটিভ হবে তখন যখন প্রেডিক্ট করবে 0, অ্যাকচুয়ালটাও 0 স্যার। আর ফলস পজিটিভের ক্ষেত্রে ও প্রেডিক্ট করবে 1, কিন্তু আমার অ্যাকচুয়াল ছিল 0। এটা ফলস নেগেটিভ।
আচ্ছা ও প্রেডিক্ট, আচ্ছা ফলস, মানে আমার অ্যাকচুয়াল যদি 0 হয়, ও যদি প্রেডিক্ট 1 করে তাহলে ফলস নেগেটিভ। ফলস নেগেটিভ। আচ্ছা আচ্ছা, তাহলে এইটা ঠিক আছে স্যার, বুঝতে পারছি। কি খুব জটিল মনে হচ্ছে? না সহজ স্যার, সহজ। হ্যাঁ, সহজ মানে চেষ্টা করতাম। প্রথমবার শুনতেছি তো স্যার, এই জন্য একটু হ্যাঁ, একটু চাপ লাগবেই, স্বাভাবিক। কারণ অনেক জিনিস একসাথে ঢোকানো হচ্ছে মাথার মধ্যে, জি স্যার। একটু প্র্যাকটিস লাগবে। তার মানে আমি ফিগারটা একটু চেঞ্জ করবো, এটা একটু চেঞ্জ করবো, ওই এরিয়া আন্ডার রকটা তখন ঢুকিয়ে দেবো। হ্যাঁ, মেশিন স্লো হয়ে গেছে। এই যে এইটা হলে এবার ক্লিয়ার হইলো, এটা আমি সেভ করে নিলাম। ক্লিয়ার? তাহলে এইভাবে হওয়ার পর যেইটা গ্রাফ তৈরি হচ্ছে এটা কি বলা হচ্ছে এইউসি। এইউসি এর ভ্যালু যদি 1 হয়, রেজাল্ট 1 এর যত কাছে যাবে তত ভালো। এটা কি বোঝা গেছে আপনাদের? বাকিদের কি সব কি অবস্থা? কি বুঝতে পেরেছেন? জি স্যার। এখন দেখেন আমরা হচ্ছে এইটা একটু যদি রান করি, চিন্তার কিছু নাই। আপনি বুঝলে খুব ভালো, না বুঝলেও যে পুরোপুরি অসুবিধা আছে তাও নাই। কারণ আপনার হচ্ছে এখানে শুধুমাত্র একটা প্যারামিটার চেঞ্জ করলে আপনি বুঝতে পারবেন আসলে যে কোনটা ভালো। অনেকে বোঝে না কিন্তু, কিন্তু সে করে দেয় কিছু একটা। দেখেন আমি বলে দিচ্ছি কেন। এই তো, এখানে আমরা কিন্তু হচ্ছে সব একই, এখানে কোনো চেঞ্জ নাই, শুধু এখানে চেঞ্জ করলাম এই যে রক এউসি। এখানে প্রথমবার লিখেছিলাম অ্যাকুরেসি, দ্বিতীয়বার লিখলাম নেগেটিভ লগ লস, তৃতীয়বার এখানে লিখলাম রক এইউসি। রক মানে হচ্ছে রিসিভার অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স, এইউসি এরিয়া আন্ডার রক কার্ভ। এইটার আমরা কি হলো এখানে দেখেন, এখানে ক্রস ভ্যালু স্কোর একই রকম, কোনো চেঞ্জ নাই, জাস্ট এখানে এইউসি রক এইউসি, আর কোনো জায়গায় চেঞ্জ নাই। আপনি এখানে কত পাবেন? যত 1 এর কাছাকাছি যাবে তত ভালো। এই যে দেখেন ফিগারটা দেখাই, এই যে যত, এই যে পারফেক্ট ক্লাসিফায়ার, যত 1 এর কাছাকাছি যাবে তত ভালো। আপনাকে এটা কি দিবে? গ্রাফ দিবে না কিন্তু, দেখেন কি দেয়, একটা ভ্যালু দিবে। এই ভ্যালুটা কত? সরি, এটা আসলো না, এটা আগের ভাষা। এই যে 0.82, 1 এর যত কাছে যাবে তত ভালো, আর 0 যত কাছে আসবে তত খারাপ ক্লাসিফিকেশন। তো এই গ্রাফ যদি কেউ নাও বোঝে, খালি যদি বলে যে হচ্ছে আমার হচ্ছে 1 এর কাছাকাছি ইউসি, তাহলে তো লোকজন বুঝবে না ভালো। এবং আমার এক্সপিরিয়েন্স হচ্ছে ম্যাক্সিমাম লোকজনই বোঝে না যারা কাজ করে, তো বোঝা উচিত। ঠিক আছে? ক্লিয়ার না ক্লিয়ার না? কোথাও সমস্যা এটা নিয়ে? স্যার আমরা কি এই যে লগ লস দিয়ে করব নাকি এইউসি দিয়ে করব স্যার, কোনটা বেটার হবে? এইটা বলা যাবে না। আপনার ডিপেন্ড করছে, আপনার যেটা পছন্দ আপনি করবেন। ধরেন আপনি হচ্ছে একটা রিসার্চের কাজ করছেন, একটা বেস পেপার নিয়ে কাজ করছেন, তো বেস পেপারে যেগুলা যেগুলা আছে আপনাকে ওগুলা কম্পেয়ার করে দেখাইতে হবে। আপনি যে কোনো একটা প্যারামিটার নিয়ে চেক করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এটা সিচুয়েশন ডিমান্ড করবে, সেটা আপনাকে করতে হবে ধীরে, আস্তে আস্তে আসি, ক্লিয়ার হবে। আমরা সবগুলাই দেখছি, তারপরে কোনটা লাগবে কোনটা লাগবে না এইটা আপনার এক্সপিরিয়েন্সের উপরে, কখন কোনটা লাগছে তার উপরে বেস করে আপনি চেক। এই গ্রাফটা কি বুঝতে পেরেছেন কিভাবে হচ্ছে? জি স্যার। আপনি একটা পুরো সিস্টেমের 254টার যদি এরকম ট্রু পজিটিভ রেট, ট্রু ফলস নেগেটিভ, ফলস পজিটিভ রেট তৈরি করেন, তাহলে এরকম একটা গ্রাফ তৈরি হবে, জাস্ট এরকম লাইন তৈরি হবে। এখানে অনেকগুলো দেখানো আছে কিন্তু, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা বোঝানোর জন্য, কিন্তু লাইন তৈরি হবে একটা। এই একটার মধ্যে যতখানি অংশ, এটাকে, এটাই হলো আসলে এরিয়া। এবং এইটার ভ্যালু হচ্ছে আপনার ওই যে এখানে যেটা আসলো সেটা হচ্ছে 0.825। 1 এর যত কাছে হবে, দিস ইজ বেটার। ওকে, ওকে দেখা। এরপরে এরপরে দেখেন কনফিউশন ম্যাট্রিক্স, এইটা কি জিনিস? এগুলো অ্যালগরিদম অ্যাপ্লাই করার পরে টেস্ট করে না একবার বলেন। স্যার? এই যে এই চেকিং প্রসেস গুলা মানে কার্ভ, তারপর এই যে লগ অ্যালগরিদম, লস। লজিস্টিক রিগ্রেশন, এটাই তো অ্যালগরিদম। আমরা এখনো আচ্ছা অ্যালগরিদমে যাই নাই, কিন্তু আপনার এগুলা বের করতে হলে তো অ্যালগরিদম লাগবে। ওই জন্য একটা
আমরা প্রথমে একটা অ্যালগোরিদম ধরে নিয়েছি, এর ভেতরে কি আছে আমরা কিন্তু এখনো জানি না, কিন্তু আমরা এটা দিয়ে কাজ করে দেখছি যে কি হতে পারে। ঠিক আছে? স্যার এখানে নাম দিয়েছে স্যার লজিস্টিক রিগ্রেশন, কিন্তু কাজ তো করতেছি স্যার আমরা ক্লাসিফিকেশনের। না 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 না, লজিস্টিক রিগ্রেশন কিন্তু ক্লাসিফিকেশনের কাজ করে, রিগ্রেশনের কাজ করে না। আচ্ছা আচ্ছা, এটা সামনের দিন বলবো। ঠিক আছে। নর্মালি এটা ওই যে অনেকেই কনফিউজ হয়ে যায়, লিনিয়ার রিগ্রেশন এটা রিগ্রেশনের কাজ করে, কিন্তু লজিস্টিক রিগ্রেশন ক্লাসিফিকেশনের কাজ করে। এটা এটা হলো ক্লাসিফিকেশন মেথড, নট রিগ্রেশন মেথড। ঠিক আছে? দেখেন, এরপরে আমরা আসি এইটাই, কনফিউশন ম্যাট্রিক্স। এইটা কি? কনফিউশন ম্যাট্রিক্স হচ্ছে, থামেন এইখানে একটা, এটা বুঝতে সহজ, ওই যে চারটা জিনিস তো বুঝে ফেলেছি। এখানে হচ্ছে ওই যে যেটা করলাম, যে ট্রু পজিটিভ রেট, ট্রু নেগেটিভ রেট, সেটা যদি বোঝেন, মানে চারটা জিনিস, ট্রু পজিটিভ, ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস নেগেটিভ, এইটা হলো ম্যাট্রিক্স। রেজাল্টটা কি? আমাকে রেজাল্টটা বের করে দিই, রেজাল্ট না বের করলে এটা বুঝতে অসুবিধা হবে। থামেন এটাকে কপি করে নিই। কি হচ্ছে, একটা ম্যাট্রিক্স দিবে আসলে সে। এটা কিন্তু পপুলার খুব, এটা লোকজন ইউজ করে বেশি, ইউসিও ইউজ করে, ইউসিও খুব পপুলার, লং ক্লাসটা কম ইউজ হয়। তাছাড়া অ্যাকুরেসি, তারপরে এইউসি, তারপরে কনফিউশন ম্যাট্রিক্স, এগুলো খুবই কমন। ওকে, এই যে একটা ম্যাট্রিক্স তৈরি হলো, এই ম্যাট্রিক্সটা আসলে কিসের বলেন তো? এইটাই হচ্ছে আসলে ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ। দেখাই, দেখেন, এইটা হলো ম্যাট্রিক্স। এই যে প্রথমটা হচ্ছে ট্রু পজিটিভ, 152টা, এখানে কিন্তু ওইটাই দেখাচ্ছে। এটা কিন্তু কে ফোল্ড না, কে ফোল্ড করা যাবে কিন্তু কে ফোল্ড বোঝা যাবে না। 10 বার রান করলে আপনি 10টা ম্যাট্রিক্স হবে, বুঝতে অসুবিধা, সেই কারণে এখানে কিন্তু আপনার ওই যে 70-30 করে দিয়েছে, মানে 67-30%, 2/3 1/3, একবার রেজাল্ট দেখাচ্ছে। ক্লিয়ার? তো এখানে দেখেন চারটা ডাটা, প্রথমটা হচ্ছে এই যে মিলান, ট্রু পজিটিভ। দ্বিতীয়টা হচ্ছে, আচ্ছা এটা বোঝাই, এটা হলো 41 হচ্ছে ফলস পজিটিভ, এইটা হচ্ছে 44টা হচ্ছে ট্রু নেগেটিভ, আর 17টা হচ্ছে ফলস নেগেটিভ। তার মানে 254টা টেস্ট করে আপনি 152টা ট্রু পজিটিভ পেয়েছেন, 44টা ট্রু নেগেটিভ পেয়েছেন, 41টা ফলস পজিটিভ পেয়েছেন, আর 17টা ফলস নেগেটিভ পেয়েছেন। দিস ইজ কনফিউশন ম্যাট্রিক্স। কি বুঝতে পেরেছেন? জি স্যার। ইজি। আগে যেটা বললাম, এই যে ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, এটা এখানে চলে আসে। এখন কোডিংটা বুঝাই, কোডিং এ কি আছে। অ্যাজ ইট ইজ, যে এখানে কিন্তু আপনার এবার নতুন জিনিস আনতে হবে, স্কেলার ম্যাট্রিক্স ইম্পোর্ট কনফিউশন ম্যাট্রিক্স, এটা কিন্তু লাগবে। এই মেথডটা আমরা এখানে ইউজ করবো, যে কনফিউশন ম্যাট্রিক্স ফ্রম স্কেলার ম্যাট্রিক্স, এর মধ্যে আছে এটা ইম্পোর্ট কনফিউশন ম্যাট্রিক্স, সবকিছু স্কেলার এর মধ্যে। এইটা তো আমাদের সব আগের জিনিস, আমরা স্প্লিট করছি 2/3 1/3 ট্রেনিং টেস্ট। এরপরে হচ্ছে আমরা এইখানে 4টা ভাগে ভাগ করলাম, ট্রেন টেস্টের, এক্স ট্রেন, নেক্সট টেস্ট, আগের মতো সব এগুলা। প্রথম প্রোগ্রাম যেটা ছিল এটা লজিস্টিক রিগ্রেশন ইউজ করছি, এটা ফিট করছি মানে ট্রেন করছি, তারপরে প্রিডিক্ট করছি। খেয়াল করেন, প্রিডিক্ট করছি কিন্তু এক্স টেস্ট দিয়ে। খেয়াল করেন, এখানে কিন্তু দেখার ব্যাপার আছে, আমাদের কিন্তু এখানে ছিল 4টা ভাগ। ট্রেন করছি হচ্ছে এক্স ট্রেন, ওয়াই ট্রেন দিয়ে, এখানে যেটা করলাম। প্রিডিক্ট করছি এবার, প্রিডিক্ট করছি এক্স টেস্ট দিয়ে। প্রিডিক্ট মানে কি? অ্যাকচুয়ালটা আছে কোথায়? ওয়াই টেস্টে নাই,
কি ক্লিয়ার তো? অ্যাকচুয়ালটা কোথায় আছে? ওয়াই টেস্টে আছে তো, টেস্টিং এর অ্যাকচুয়াল রেজাল্ট গুলা। আর প্রিডিক্ট করার পরে যেটা রেজাল্ট সেটা আসছে প্রিডিক্টেড এর মধ্যে। এটা কি বুঝতে পারছেন? ওয়াই টেস্ট আর প্রিডিক্ট বোঝা গেছে না? যায় নাই? স্যার আর একবার একটু বলবেন প্লিজ। এই তো আমাদের পুরো তো ডেটা সেট ছিল এইটা, আমরা এটাকে ভাগ করলাম। এরপরে কি হলো? এটার এক পাশ হচ্ছে এক্স ট্রেইন এক্স টেস্ট, এটার এক পাশ হচ্ছে ওয়াই ট্রেইন ওয়াই টেস্ট। তাহলে জি স্যার। এখানকার আমাদের এই যে ট্রেন করার জন্য এক্স ট্রেইন ওয়াই ট্রেইন, তাই তো? এক্স ট্রেইন জি আর ওয়াই ট্রেইন। জি স্যার। আর টেস্টিং করার সময় শুধুমাত্র কিন্তু এক্স ট্রেইন দিয়েছি, সরি, টেস্ট এক্স করার সময় টেস্ট। এক্স টেস্ট দিয়েছি। আমরা ওয়াই টেস্ট কিন্তু দিইনি। ওয়াই টেস্টটা তো অ্যাকচুয়াল, তাই তো? মানে জি 254টার অ্যাকচুয়াল ভ্যালু কত সেইটা, দিস ইজ ওয়াই বলে আমরা ডিফাইন করলাম। আর প্রিডিক্টেড হচ্ছে যে কোনটা দিচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালের সাথে এখনো মেলাই নাই। এটা কোথায় মেলাবো? কনফিউশন ম্যাট্রিক্স সেটা বের করে দিবে যে আসলেই অ্যাকচুয়াল কি ছিল আর প্রিডিক্টেড কি হলো। এই দুটো বের করেই সে আসলে এই ম্যাট্রিক্সটা বের করবে। জি স্যার, এবার ক্লিয়ার হয়েছে। ঠিক আছে? বাকিদের কি অবস্থা? কঠিন লাগে? একটু লেকচারটা শুনতে হবে ভালো মতো, হ্যাঁ? গ্যাপ আছে 2 দিন, এটা ভালো মতো দেখবেন। দেখেন, একটা জিনিস খেয়াল করেন, আমরা যে 254টা টেস্ট করাবো, 254টারই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু আছে, আউটপুট কি হবে। আর যখন আমরা টেস্ট করব তখন কিন্তু আমরা অ্যাকচুয়ালটা দিব না, আমরা শুধুমাত্র ইনপুটটা দিব। দেওয়ার পরে যেটা পাবো সেটা হচ্ছে প্রিডিক্টেড, এটা হলো অ্যাকচুয়াল, আর যেটা পাবো সেটা প্রিডিক্টেড। তো আমরা 254টার এরকম অ্যাকচুয়াল ভ্যালু আছে, আবার 254টার আবার প্রিডিক্টেড ভ্যালু পাবো। তো অ্যাকচুয়াল ভ্যালু তো আমার ওয়াই টেস্টের মধ্যে আছেই, যেটা আমি ইউজ করি না এখানে। আর এই প্রিডিক্টেড ভ্যালু 254টা আছে। এখন আমি কনফিউশন ম্যাট্রিক্স যে মেথডটা নিলাম, এটার মধ্যে দিচ্ছি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কি আর প্রিডিক্টেড কি, এই দুইটার মধ্যে সে কম্পেয়ার করে বের করছে ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ। দিস ইজ কনফিউশন ম্যাট্রিক্স। এটা দেখে আপনি সহজেই বুঝতে পারছেন যে টোটাল কতগুলা ছিল, তার মধ্যে ট্রু পজিটিভ, ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস নেগেটিভ কতগুলা কতগুলা। ক্লিয়ার? ওকে, কোনো কোশ্চেন এটা নিয়ে? স্যার এক্স ট্রেন ওয়াই ট্রেন এটা একটু প্রবলেম লাগছে। প্রবলেম তো লাগবেই, ওই জন্য তো আমি ছবি দিয়ে প্রথমে বুঝাইছি। আপনারা যেটা করবেন ওইখানে খুব ভালো মতো বুঝাইছি। আপনারা হচ্ছে ভিডিওটা ভালো মতো দেখবেন, দেখে সামনে দিন তৈরি করবেন যদি কোশ্চিন থাকে। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, এটা গেল। এটা ছবি এখানে আঁকিয়ে বোঝা মুশকিল, ছবিটা নাই, একবার তো আঁকিয়েছি। এটা একটু দেখেন, তারপরে বুঝতে অসুবিধা থাকলে আবার বলবেন। এরপরে দেখেন ক্লাসিফিকেশন রিপোর্ট, এটা আরেকটা, এটা একটু দেখাই। দেখেন একই জিনিস, জাস্ট এখানে কনফিউশন ম্যাট্রিক্স ছিল, এখানে ক্লাসিফিকেশন রিপোর্ট আসছে। এখানে ক্লাসিফিকেশন রিপোর্ট আসছে। এরপরে আমরা এখানে 2/3 1/3 করে ভাগ করলাম, তারপরে এক্স ট্রেন ওয়াই ট্রে এক্স টেস্ট ওয়াই ট্রেন ওয়াই টেস্ট করলাম, তারপরে লজিস্টিক রিগ্রেশন দিলাম আগের মতো অ্যাজ ইট ইজ, এটা দিয়ে ফিট করলাম, টেস্ট করলাম এক্স টেস্ট দিয়ে আগের মতোই কনফিউশন ম্যাট্রিক্স এর মতোই, দিয়ে এইটা দিয়ে প্রিডিক্টেড পাইলাম। তাহলে অ্যাকচুয়ালটা আছে কোথায়? ওয়াই টেস্টে। আর প্রিডিক্টেড আছে হচ্ছে যেটা প্রিডিক্টেড বের করলাম সেটা। এখন এখানে আগেরটাই লিখেছিলাম কনফিউশন ম্যাট্রিক্স, এখানে লিখলাম ক্লাসিফিকেশন রিপোর্ট, দিয়ে আমরা আগের মতোই অ্যাকচুয়ালটা আর প্রিডিক্টেডটা দিলে এটা রেজাল্ট আসবে কি দেখেন। এখানে কিন্তু মাল্টিপল রেজাল্ট আসে। একটা হচ্ছে প্রিসিশন, এগুলো খুব কমন টার্ম, কিন্তু প্রিসিশন, রিকল, F1 স্কোর, সাপোর্ট, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে এইটা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু প্রবলেম হবে। আপনি যখন একটা কাজ করবেন, বা ধরেন যে রিসার্চের কাজই করছেন,
পেপারে দেখবেন লেখা আছে প্রিসিশন, রিকল, F1 স্কোর। আপনি যদি কিছু বুঝতে না পারেন তাহলে কিন্তু প্রবলেম হবে। ওই জন্য এই আজকের লেকচারটা খুব গুরুত্বপূর্ণ, একটু ভালো মতো দেখবেন। তো এখানে দেখেন প্রিসিশন, প্রিসিশন হচ্ছে কত? জিরো গ্রুপের জন্য প্রিসিশন হচ্ছে এই যে এগুলা সব, এটা প্রিসিশন হচ্ছে 0.76, রিকল হচ্ছে 0.87, F1 স্কোর হচ্ছে 0.81। ওকে, সাপোর্টটা পরে বলছি। আর ওয়ানের গ্রুপের জন্য প্রিসিশন, রিকল, F1 স্কোর, এগুলা হচ্ছে এটা। আপনি যদি এভারেজ বের করেন, ওয়েটেড এভারেজ বের করেন, এগুলা আসবে, এগুলা জরুরি মেইনলি। ঠিক আছে, তো এখন প্রিসিশন, রিকল, F1 স্কোরটা কি এটা একটু দেখাই। এই যে এখানে আছে, এটা দেখেন তাহলে হবে। অ্যাকুরেসি এই যে এইভাবে ক্যালকুলেট করা হয়, ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, মানে সবগুলো অল। আর আমি যেটা বললাম যে ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, মানে সবগুলা যা দিলেন সেইটা, আর যেগুলা ট্রুলি ক্লাসিফাইড হয়েছে সেগুলা। এটা তো ক্লিয়ার। প্রিসিশন, প্রিসিশনটা হয় ট্রু পজিটিভ, ফলস পজিটিভ নিচে, আর উপরে হচ্ছে ট্রু পজিটিভ। রিকলটা হয় ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ, উপরে ট্রু পজিটিভ। এটা কি বুঝতে পারলেন? প্রিসিশন আর রিকল ওই চারটা ভ্যালু থেকেই সব ক্যালকুলেট হচ্ছে। কি ঠিক আছে? জি স্যার, এগুলো সব কনফিউশন ম্যাট্রিক্স এর উপর ডিপেন্ড করে হচ্ছে। ইয়েস, সব কনফিউশন ম্যাট্রিক্স এর উপরে ওই চারটা ভ্যালু, ট্রু পজিটিভ, ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস নেগেটিভ। অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল। F1 স্কোরটা কি? F1 স্কোর হচ্ছে 2 ইন্টু এই যে প্রিসিশন বের করলেন, প্রিসিশন ইন্টু রিকল বের করলেন, রিকল ভাগ হচ্ছে নিচে প্রিসিশন প্লাস রিকল। এই তিনটা প্রিসিশন, রিকল, F1 স্কোর, সবগুলার ভ্যালুই যদি 1 এর দিকে যায় আপনার পারফরমেন্স ভালো, যত নিচের দিকে আসবে রেজাল্ট খারাপ আসবে। জিরোর যত কাছাকাছি যাবে তত রেজাল্ট খারাপ, যত 1 এর কাছাকাছি যাবে তত রেজাল্ট ভালো। তাহলে এটা কি বোঝা যাচ্ছে এবার কেন হলো, কিসের কি থেকে আসলো, বোঝা যায় না কঠিন লাগছে? স্যার এগুলো কি আমাদের মেমোরাইজ করার প্রয়োজন আছে স্যার, না শুধু বুঝলেই হবে? ভেতরের জিনিসগুলা জি স্যার। এটা আপনার উপর ডিপেন্ড করছে। যদি আপনি মনে করেন, যদি আপনি মনে করেন যে হচ্ছে যদি আপনি জানেন যে 1 এর কাছাকাছি আসলে ভালো, সেটা হলো ঠিক আছে, কিন্তু অন্তত একবার দেখে রাখা দরকার আমার মনে হয়। ওকে স্যার। ঠিক আছে, একবার দেখবেন, সহজ তো। কঠিন লাগছে প্রথম দেখছেন তো, কঠিন তো লাগবেই। প্রথম কোনো কিছু সহজ লাগে নাকি? এখন আমি বলি, আপনি ছোট বাচ্চা, বলতেছেন স্যার, স্যার আপনার কথা আমরা ক্লিয়ারলি বুঝতেছি, কিন্তু এই যে কিছুক্ষণ পরে মনে হচ্ছে যে আগেরটা কি পড়লাম মনে নাই, এটা এরকম মনে হচ্ছে স্যার। এটা বারবার দেখতে হবে। জি স্যার। আমি মেশিন লার্নিং এ কাজ করি হচ্ছে আপনার, আগে তো মেশিন লার্নিং এর নাম এভাবে ছিল না, নিউরাল নেটওয়ার্ক ছিল। সেখান থেকে কাজ করি 2004 সাল থেকে, এটা হলো 24 সাল, প্রায় 20 ইয়ার্স। আপনি তো জি কেবল শুরু করছেন, সময় তো লাগবে আপনার। জি স্যার। শর্টকাট কিছু হবে না, আমরা কিন্তু জাতিগতভাবে সবকিছুই শর্টকাট পেতে চাই। শর্টকাট আসলে পৃথিবীতে কিছু পাওয়া যায় না, এবং টিকেও না সেটা পাইলে। একটু সময় নেন, একটু দেখেন। আমি ডকুমেন্ট গুলো দিয়ে দিচ্ছি, আমার লেকচার গুলো থাকছে, একটু দেখতে থাকেন, বারবার লেকচার গুলো দেখেন, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আর আছে ভুলে স্যার। যাবেন, আমি এখান থেকে ওঠার পরে আমিও ভুলে যাবো, সমস্যা নাই, কিন্তু যখন আপনার লাগবে তখন কোথায় ছিল আপনি যেন খুঁজে বের করতে পারেন, দ্যাটস এনাফ। মনে রাখতে চান না কোনো কিছু, মনে রাখা যাবে না, মনে রাখলে ব্রেনের উপরে প্রেশার পড়ে আলটিমেটলি মাথায় থাকবে না কিছু। আপনি জিনিসটা বোঝেন। আমি তো আপনাদের প্রথম দিনে বলেছি কোড মনে রাখা দরকার নেই। আপনি কি করতে চাচ্ছেন আর কোথায় আছে জিনিসটা, সেটা শুধু লোকেশনটা জানতে হবে, ওখান থেকে নিয়ে এসে কোড পেস্ট করে ছেড়ে দেবেন। আর হচ্ছে কোথায় কি কারণে কি হচ্ছে সেটা বুঝলেই চলবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আসলে আপনার এই ক্লাসিফিকেশন রিপোর্ট। এখানে অনেকগুলা জিনিস একসাথে দেয়। আচ্ছা, 162টা কি? 162টা হচ্ছে জিরো গ্রুপের, আর 1টা হচ্ছে, এই 92টা হচ্ছে 1 গ্রুপের। তার মানে কত? 254। বোঝা গেল? এটা হলো সাপোর্ট। ওকে,
আপনাদের এখানে আমরা যে টেকনিক গুলো বললাম ক্লাসিফিকেশনের পারফরমেন্স বের করার জন্য, সেগুলো সবগুলাই যে লাগবে নট নেসেসারি। আমরা এর পরে যতগুলো দেখবো সবগুলো অ্যাকুরেসি দিয়ে দেখবো, বাই ডিফল্ট অ্যাকুরেসি কাজ করে, কিন্তু এটা জেনে রাখতে হবে পরবর্তীতে আপনার লাগতে পারে, সেই কারণে ওকে যতখানি পারেন দেখবেন। আর এখানে আরেকটা বিষয়, ওই যে একজন হচ্ছে যেটা বললেন যে আপনার এক্স ট্রেইন ওয়াই ট্রেইন এক্স টেস্ট ওয়াই টেস্ট, এটা একটু আমার ভিডিওর প্রথম দিকে দেওয়া আছে, ওটা ভালো মতোই বলেছি, একটু দেখেন। তারপরেও যদি কোনো কোয়েরি থাকে সামনে দিন আমাকে বলেন, আমি ক্লিয়ার করবো। ওকে। স্যার আরেকটা জিনিস হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্সের মানে হুম। ট্রু ফলস এর এই বিষয়গুলো যদি স্যার একটু টেবিল আকারে দেখাতেন, একটু 0 1 দিয়ে স্যার একটু মিলাই ফেলছে কোনটা কোনটা বলেন এইটা? কনফিউশন ম্যাট্রিক্সের স্যার ওই যে হ্যাঁ, কনফিউশন ম্যাট্রিক্সের এই যে, যে ইয়েটা হ্যাঁ স্যার যে ট্রু ফলস এর যে বিষয়গুলো স্যার ট্রু হ্যাঁ শোনেন, আপনারা পুরাটা আগে ভিডিওটা দেখেন, ভিডিওটাতে একবারে ক্লিয়ার করে বলা আছে। তারপরেও যদি সমস্যা হয় আমি সামনে দিন ওই যেই জায়গাগুলো সমস্যা সেই জায়গাগুলো বললে আমি ক্লিয়ার করব। স্যার এখানে স্যার এই যে কিভাবে বুঝবো স্যার কোনটা ট্রু পজিটিভ আর কোনটা ট্রু নেগেটিভ, কোনটা ফলস এই পজিটিভ? জি স্যার এটা তো এই এতক্ষণ ধরে বিষয়টা বললাম। না স্যার এইখানে রেজাল্টটা দেখে স্যার এই যে এই যে আপনি এটা, এই যে এটা ট্রু পজিটিভ, থামেন দেখাই আপনাদেরকে, এই যে ওইটা আমি দিয়ে দেবো তো সব ডকুমেন্ট এখানে আছে যে, এই যে এই ডকুমেন্টটা তো দিয়ে দেবো আপনাদের। এই যে প্রথমটা ট্রু পজিটিভ, তারপরে হচ্ছে ফলস পজিটিভ ফলস নেগেটিভ ট্রু পজিটিভ, এভাবে আছে। এই যে same আছে। থ্যাংক ইউ ওর স্যার। সাথে মিলালে ঠিক আছে। আমি সব এই ডকুমেন্ট গুলো দিয়ে দেবো। আমরা আগে যা লেকচার দিলাম সেই লেকচারটা আগে একবার ভালো মতো দেখেন, দেখে সামনে দিন আসেন, কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেটা একটু খাতায় নোট ডাউন করবেন, ওই জায়গাগুলো বললে আমি ওই জায়গাগুলো ক্লিয়ার করব। ঠিক আছে? ওকে, বোঝা গেল? জি স্যার। ঠিক আছে, আজকে তাহলে শেষ করি, এ পর্যন্তই থাকলো। ওই থ্যাংক ইউ। সামনে দিন আপনাদের বাকি অংশ শেষ করবো ইনশাল্লাহ চ্যাপ্টার। সবাই ভালো থাকেন, শেষ করলাম আজকে। থ্যাংক ইউ।